তো সে সময় ভারত কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী দেশ ছিল। কৃষি পণ্য, বাংলার মসলিন, বাংলার সিল্ক, মুর্শিদাবাদ সেই সময় পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র। ব্রিটিশরা কিন্তু একটা মোটামুটি দরিদ্র দেশই ছিল। হ্যাঁ, ক্যাথরিন ব্রেগানজা বলে এক পর্তুগিজ মহিলাকে রাজপরিবারে বিয়ে হলো, তো যৌতুক হিসেবে পর্তুগিজরা বম্বে, আইল্যান্ড অফ বম্বে গিফট করলেন ব্রিটিশদেরকে। 1690-তে আমরা জানি 24শে আগস্ট জোব চার্নাক কলকাতায় এসে পড়লেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 10%, 12% সুদে টাকা দিতেন ইংরেজদেরকে, এবং সেখান থেকেই ঠাকুর পরিবারের এত সমৃদ্ধি। সে সময় এক ভদ্রলোক ছিলেন ওখানে, যাকে আমরা পরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাবো। তার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ খুব জুনিয়র অফিসে ছিলেন। রবার্ট ক্লাইভ ছিলেন বেসিক্যালি একটা গুন্ডা। মুর্শিদ কুলি খানকে সরিয়ে আলিবর্দি খাঁকে বাংলার মসনদে বসানোর পেছনে সবচেয়ে বড় হাত জগৎ শেঠের। 700 হাতি, 4000 উট এবং 12,000 ঘোড়া, এটা লেগেছিল নাদির শাহর ভারতবর্ষের সম্পদকে নিয়ে যাওয়ার জন্য। এই জগৎ শেঠ, মির্জাফর দেখলেন এটা একটা সুযোগ পাওয়া যায়। সিরাজউদ্দৌলার থেকে তারা অতিষ্ঠই ছিলেন। এদের কাছে তো মিলিটারি পাওয়ার অনেক বেশি, এদেরকে কাজে লাগিয়ে তাহলে সিরাজকে উৎখাত করা সম্ভব। মানে এটাই হলো সেই বিশ্বাসঘাতক থিওরি। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। যদি ক্লিক করে থাকেন আপনি, তার মানে আপনার নিশ্চয়ই বইয়ে ইন্টারেস্ট আছে, সেই কারণেই আপনি ক্লিক করেছেন। একদম কারেক্ট জায়গায় ক্লিক করেছেন, একদম কারেক্ট ভিডিওটাতে ক্লিক করেছেন। আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা এই এপিসোডগুলোতে যেটা করি এটা হলো প্রতিদিন একটা করে বই নিয়ে এবং সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। এরকম বিভিন্ন সময় হচ্ছে। প্রেমাশিসের পড়ার ধরন, আমার পড়ার ধরনটা একটু আলাদা। প্রেমাশিস নন ফিকশনের প্রতি প্রেমাশিসের দুর্বলতা অনেক বেশি, এবং নন ফিকশন পড়তে প্রেমাশিস খুবই ভালোবাসে, এবং আমরা বিভিন্ন বই নিয়ে মাঝে মাঝেই আড্ডা মেরে থাকি, এবং সেরকমই একটা আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকের যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হলো দ্য অ্যানার্কি। এবার বইটা এবং তার রাইটার সম্পর্কে প্রেমাশিস একটুখানি বলবে, তারপরে আমরা আলোচনাটায় ঢুকবো। হ্যাঁ, এই বইটার অনুরোধ আপনারা প্রায় বৈঠকের প্রথম এপিসোড থেকেই কমেন্টে অনেকে করেছেন, এবং এটা আমার খুব প্রিয় একটা বই। উইলিয়াম ডালরিম্পল একজন মানে প্রথিতযশা একজন ইতিহাসবিদ, এবং বিশেষত ভারতবর্ষ, ব্রিটিশ সাম্রাজ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এগুলো নিয়েই উনি বেশিরভাগ লিখেছেন। হোয়াইট মুঘলস একটা বিরাট বেশ জনপ্রিয় বই এটা ওনার। তারপরে কোহিনূর নিয়ে একটা খুব বিখ্যাত বই আছে। তো আমার মনে হলো যে আমরা তো ভারতবর্ষের ইতিহাসটাকে পেছন থেকে দেখা শুরু করেছি আমাদের বই থেকে, মানে পার্টিশন, ডিথ্রোন, এগুলো করার পরে নাগা সন্ন্যাসীদের নিয়ে একটা হয়েছে পেছন দিকে। এবার ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন কি করে হলো ভারতবর্ষ, সেই ইতিহাসটা আমরা মোটামুটি একটা ছুঁয়ে গেছি। তাই ব্রিটিশরা এসে বসলো কি করে আমাদের দেশে, এটা হচ্ছে সেই ইতিহাস। মানে একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরুর থেকে ভারতবর্ষের রাজা হয়ে ওরা যখন বসছে 1803 অবধি, সেই সময়কার ইতিহাসটা। এটা খুব ইন্টারেস্টিং। এটা করার মূলত 3টে জিনিস আমাদের শেখার আমার মনে হয়েছে অন্তত। একটা হচ্ছে যে আজকাল তো ইতিহাস নিয়ে রাজনীতি হচ্ছে অনেক রকম, তো সেই ইতিহাসটাকে একটু আবার ঘুরে দেখা উচিত। এগুলোর বেশিরভাগ ঘটনাই বা অনেক ঘটনাই বিক্ষিপ্তভাবে বা পড়ার বইতে আমরা পড়েছি, তবুও ঘটনাগুলোর একটু গভীরে গিয়ে কিছু কিছু জিনিস আমাদের আবার রিভিজিট করলে পরে মনে হয় বেটার হয়। আমরা যে ইতিহাসটা পড়ি সেটা খুবই পড়ার জন্য পড়া ইতিহাস, এবং সেটাতে যা হয়ে থাকে আমরা স্পেসিফিক কিছু জিনিসই জানতে পারি। যে গভীরতার কথা বললি, যে ডেপথের কথা বললি, সে অবধি আমরা ঢুকতে পারি না। আর দ্বিতীয় হচ্ছে যে ওটা রাজনীতিকরণ করতে গিয়ে অনেকভাবে অনেক ক্ষমতাসীন লোকেরা এটার সুযোগ নেয়, সেজন্য আমাদের ইতিহাসটাকে একটু রিভিজিট করা দরকার। দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা খুব বড় মেসেজ আমার মনে হয় এই বইটা থেকে, যেখানে আমরা গল্পের মাধ্যমে বুঝতে পারবো যে শাসকদের যেমন টেররিস্টদের কোনো ধর্ম হয় না, তেমনি শাসকদেরও কোনো ধর্ম হয় না, যেটা করার আজকাল চেষ্টা চলছে। মানে আমরা বিভিন্ন সময় দেখেছি শাসকদের মূল উদ্দেশ্য হচ্ছে শাসন করা এবং রাজত্ব বিস্তার করা, পাওয়ার। সেটা করতে গিয়ে তারা বিভিন্ন রকম ট্যাকটিক্স, বিভিন্ন রকম কিছু করেছেন। কাজে সেটার সাথে অন্যভাবে আইডেন্টিটি পলিটিক্স মেলানোর যে চেষ্টাটা হচ্ছে, সেটা আমার মনে হয় এই বইটার ঘটনাগুলোর থেকে একটুখানি আমরা বেটার বুঝতে পারবো। আর তৃতীয় কারণ হচ্ছে, যেটা উইলিয়াম ডালরিম্পল নিজে বলেছেন, যেটা এখন আবার জানা দরকার কি করে, যে এখন তো খুব বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে আমাদের দেশেও এবং বিদেশেও। তো কোম্পানিদের এমন এক একটা বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো এক একটা দেশের জিডিপির থেকে বেশি শক্তিশালী। এরকম যখন হয়েছে ইতিহাসে, তখন সেই একটা কোম্পানি কিভাবে একটা দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে এবং দেশের রাজা হয়ে বসেছে, সেই গল্পগুলো জানলে
সাবধান হওয়ারও একটা জায়গা তৈরি হতে পারে। বেশ, তাহলে আমরা এই বইটার মধ্যে তো ঢুকবোই, তার আগে আপনাদের বলে দিই যে আমরা অলরেডি নতুন চ্যানেলে চলে এসেছি। যারা যারা বৈঠকের দর্শক আছেন অলরেডি আমাদের সঙ্গে জুড়ে গেছেন, বাকিরাও প্লিজ বাকিদেরকেও শেয়ার করুন, আরও বেশি ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি ইউটিউব তাকে প্রমোট করবে। যদি আপনাদের মনে হয় এই ধরনের কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে অবশ্যই সে দায়িত্বটা কাঁধে নিন। এবার বইটার ভেতরে ঢুকি। বইটার বইটা কিভাবে প্রগ্রেস করেছে এবং স্টার্ট পয়েন্টটা কি? স্টার্ট পয়েন্টটা হচ্ছে ইংল্যান্ড এবং ইউরোপ, এবং তার সাথে সাথে এটাও বোঝা দরকার যে সেই সময় ভারত কোথায় ছিল। মুঘলদের শাসনে ছিল, ধর আমি বলছি 1650 ওই 1500 ষষ্ঠ শতাব্দীর শেষ দিকটা এবং 1600 শতাব্দীর সময়টা আর কি। তো সে সময় ভারত কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী দেশ ছিল। সেটা তো অনেকবার শোনা যায় যে ভারত সোনার পাখি ছিল, সোনিকি চিড়িয়া ছিল, এরকম টাইপের বলা হয়। সোনেকা চিড়িয়া যে আসলেই ছিল তার কারণ কিন্তু এটা না যে ভারতে প্রচুর সোনা উৎপাদন হতো। ভারতে সোনার কোনো খনি সেভাবে বড় ছিল না। প্রতি বছর প্রায় 18 থেকে 20 টন রূপো এবং সোনা ইউরোপ থেকে ভারতবর্ষে আসতো, কারণ ভারতের যে বাণিজ্য হতো সেগুলো সব ইউরোপের সাথে। স্পাইস মানে মশলা, কটন, আরও বিভিন্ন জিনিসপত্র, এবং সেজন্যে বাইরে থেকে জিনিসপত্র আসতো। তো ভারতবর্ষ একটা ওই সোনেকে চিড়িয়া, মানে তখন অবধি মুঘলরা আছে এবং মুঘলরা শাসন করছে এবং ভারত নিজের মতো করে প্রসপারাস একটা কান্ট্রি হিসেবে, প্রচণ্ড প্রসপারাস একটা কান্ট্রি, এবং বাংলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ধনী জায়গা ভারতবর্ষের মধ্যে। এই গঙ্গার রুটটা, গঙ্গার না তখন অবধি সেভাবে সেলিং শুরু হয়নি, কিন্তু বাংলার এগ্রিকালচার, কৃষি পণ্য, বাংলার মসলিন, বাংলার সিল্ক, মুর্শিদাবাদ সেই সময় পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র পুরো এশিয়ার মধ্যে। তো কাজেই বোঝা যাচ্ছে যে এটা একটা খুব অ্যাট্রাকটিভ জায়গা। কিন্তু ভারতবর্ষের সেনা খুব, মানে মুঘলরা খুব শক্তিশালী, তো ভারতবর্ষে প্রথমেই ইউরোপিয়ানরা আসেননি। সেই সময় ডাচ, মানে যাদেরকে ওলন্দাজ বা হল্যান্ডের যারা লোক, তারা কিছু কিছু এই ইউরোপ থেকে তখন বাইরে যাওয়া শুরু হলো জাহাজে করে বাণিজ্যের জন্যে। প্রথমত ব্রিটিশরা কিন্তু একটা সেই অর্থে মোটামুটি দরিদ্র দেশই ছিল, কৃষি নির্ভর একটা দরিদ্র দেশ, বরং ডাচরা মানে হল্যান্ড, স্পেন, ফ্রান্স এরা অনেক ধনী দেশ। তো এই সমস্ত জায়গা থেকে বাইরে যাওয়া শুরু হয়েছে। ডাচরা মূলত ওলন্দাজ যারা আর কি, আমরা ওলন্দাজই বলি, ওটাই তো বলে। ওলন্দাজরা ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া যেটা আর কি, ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানকার মশলার কারবারটাকে রীতিমতো একটা একচেটিয়া করে নিয়েছে, এবং বিরাট প্রফিট হচ্ছে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ভিওসি বলে, তাদের প্রায় 400% প্রফিট হচ্ছে। তো এই অবস্থায় কিছু কিছু ব্রিটিশরা বেরিয়েছে কিছু জাহাজ টাহাজ নিয়ে, কিন্তু মূলত তারা কিন্তু জলদস্যু ছিল। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের যে মূল ব্যাপারটা, তারা জলদস্যু ছিল, মানে তারা নিজেরা গিয়ে ব্যবসা করে কিছু করতে পারছে না, জাহাজ লুট করতো। হ্যাঁ, এই যে পর্তুগিজরা বা ডাচরা আছে, এদের জাহাজ লুট করে কিছু জিনিস নিয়ে আসা, এটাই ছিল মূলত আর কি। তো সেই জন্য বেশ কিছু পর্তুগিজরা ধরেও ফেলেছিল ভারতবর্ষে। গোয়াতে একজন এসেছিলেন, তাকে ধরে নিয়ে প্রায় তাকে শুলে চড়ানোর মতো অবস্থা, তো কোনো রকমে সে পালিয়ে বাঁচে আর কি। ফ্রান্সিস ড্রেক বা র্যালফ ফিচ এরকম সমস্ত এরা গেছে। আর এই সময় তখন কিন্তু ব্রিটিশদের মনে হচ্ছে যে না, এই ব্যবসাটা আমাদের ধরতে হবে কোনোভাবে, একটা এই ব্যবসাটার মধ্যে যদি আমরা ঢুকতে পারি, পর্তুগিজ ডাচদের সাথেই ধরা যাক, তাহলে পরে প্রচুর আমাদের সম্পত্তি বাড়তে পারে। এটা ব্রিটিশ রাজপরিবারও ভাবছে, ব্রিটিশ পার্লামেন্টের লোকজনও ভাবছে, ব্রিটিশদের ব্যবসায়ীরাও ভাবছে, কিন্তু অত টাকা নেই। এটা কোন সাল? এটা ধর 1550 1560 এরকম সময়কার কথা। তো একজন ছিলেন অডিটর থমাস স্মিথ বলে। তো থমাস স্মিথ পার্লামেন্টারিয়ান, ব্রিটিশ পার্লামেন্টের লোক। তিনি কি করলেন, তিনি প্রথম যেটা কোম্পানি তৈরি হলো, মানে একজনের টাকা দিয়ে তো হবে না, অনেকের টাকা এক হতে হবে। এখন যেভাবে এই কোম্পানির কনসেপ্ট আমরা বুঝি যে প্রত্যেকের হচ্ছে শেয়ার থাকে একটা, তারা সবাই হয়তো 100 টাকা 200 টাকা শেয়ার কিনে নিয়ে নিচ্ছে, কিন্তু কোম্পানিটার ওভারঅল ক্যাপিটাল বাড়ছে। তো এরকম একটা অডিটর স্মিথ, মানে থমাস স্মিথ যিনি, উনি প্রথম বানালেন, এবং ব্রিটেনের বহু মানুষ
এটাতে বহু মানুষ মানে কি যারা বড় লোক আর কি, তারা এটা শেয়ার কিনলেন। ব্রিটিশ পার্লামেন্টের অনেক মানুষ এইভাবে ইস্ট ইন্ডিয়া, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরু। লেভেন কোম্পানি বলে স্মিথের একটা নিজস্ব কোম্পানি ছিল, সেখান থেকে উনি বুঝলেন এই এত কম টাকায় হবে না, আমাদের বড় কোম্পানি করতে হবে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানালেন। ইস্ট ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া শব্দটা কিন্তু ইন্ডিয়ার জন্য নয়, এটা ইস্ট ইন্ডিয়া মানে ইন্দোনেশিয়া, যেখানে ওরা মশলা ব্যবসা করতে চাইছিল ডাচদের মতো। ইন্দোনেশিয়াকে ছোট করে ইন্ডিয়া বলতো, ইস্ট ইন্ডিজ বলতো। আচ্ছা, ইস্ট ইন্ডিজ বলা হতো, তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ তার আগে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে। ফ্রেঞ্চরা একটা কোম্পানি দে ইন্দেস বলে বানিয়েছে, তো ওখান থেকে শুরু হয়। এই 1580-টাশি সময় শুরু হয়। 1599 স্মিথ সমস্ত পার্লামেন্টারি এবং ওখানকার যে লর্ড বড়লোক মানুষদের নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করলেন এবং ব্রিটিশ রাজ পরিবারের কাছে গিয়ে বললেন যে আমাদেরকে একটা এবার পারমিশন দিতে হবে, তো লাইসেন্স টাইপের ব্যাপার আর কি। তো এর মধ্যে আবার কী হয়েছে যে ডাচরা এসে ব্রিটিশদের থেকে বলে আমাদের অনেক জাহাজ লাগবে, কারণ আমাদের ব্যবসা বাড়ছে, তো ব্রিটেনের থেকে জাহাজ কিনতে চাইলেন। এটা ওদের খুব আতে লাগলো, ইগোতে লাগলো আর কি, যে আরে বাবা একটা ছোট দেশ হল্যান্ড, তারা এসে আমাদের থেকে জাহাজ কিনে নিয়ে চলে যাবে ব্যবসা করার জন্য, আমরা করতে পারবো না, আমরাও করব। তো এই করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরু। 1600 সালে ডিসেম্বর মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তৈরি হলো প্রথম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো শুধুমাত্র ব্যবসা করার জন্য ইন্দোনেশিয়া, ইস্ট ইন্ডিজে ব্যবসা হলো এবং রাজ পরিবার থেকে তাদেরকে মানে পারমিশন দেওয়া হলো বা লাইসেন্স দেওয়া হলো, একদম একচেটিয়া, যে ইস্ট ইন্ডিয়ার দিকে এবং এই অঞ্চলটাতে জাহাজে যা বাণিজ্য হবে ব্রিটেন থেকে সেটা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিই করবে। আচ্ছা, বেশ। তো এরা মনোপলি পাওয়া হলো, তো এরা বেরোলেন রেড ড্রাগন বলে একটা জাহাজে করে এরা বেরোলেন গিয়ে ওই ইন্দোনেশিয়ায়, কিন্তু কিছু করতে পারছে না, কারণ হচ্ছে মনোপলি তো একচেটিয়া ডাচদের ওখানে ব্যবসা, আর এদের কাছে আছে খুব অল্প মূলধন, তাই দিয়ে তারা কিনতেও পারছে না, ওদের সাথে যে লড়াই করতে পারছে না, যেটুকু জলদস্যুদের মতন করে ছিনিয়ে নেওয়া সম্ভব সেটুকুই করতে পারছে, সেটাতে তো লাভ হবে না, সেটাতে বিরাট লাভ হবে না। এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারও লোকে কিনছে না, কারণ সে সময় আমেরিকাতে ভার্জিনিয়াতে অনেক কমে দামে জমি পাওয়া যাচ্ছে, সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের থেকে অনেক কম দাম, মানে 100 একর জমি 10 শিলিংয়ে পাওয়া যাচ্ছে আমেরিকায়। আচ্ছা, হ্যাঁ, আর এদের 10টা শেয়ারের দাম, এদের এক একটা শেয়ারের দাম 12 শিলিং করে, আচ্ছা সরি 12 পাউন্ড করে, তো অবভিয়াসলি অনেক বেশি দাম। রিস্কি ভেঞ্চার, তো জাহাজে করে যাবে, তখন হচ্ছে স্কার্ভি টার্ভি হয়ে অর্ধেক জাহাজ তো ফিরেই আসে না, লড়াই হচ্ছে, ব্যবসা কোনো প্রফিট নেই, তো এরকম রিস্কি জায়গার থেকে জমি কেনা ভালো। তো লোকজন জমি কিনছে ব্রিটেনের যারা বড় লোক, তো এদের কাছে টাকা কম, এরা ভালো লোক রিক্রুটও করতে পারছে না, এসব দেখে বুঝলো যে এরা ইন্দোনেশিয়াতে কিছু দাঁত ফোটানো যাবে না। তখন এদের মাথায় এলো যাচ্ছে ইন্ডিয়াতে যদি আমরা ব্যবসা শুরু করতে পারি, ব্যবসা কিন্তু ক্ষমতা একচেটিয়া তখন ভাবানারই বাইরে, কারণ হচ্ছে মুঘলরা এত বড়, মানে তখন দ্য আইডিয়া অফ ঔপনিবেশিক কোনো চিন্তাধারা থেকে তারা আসেননি, একদমই ঔপনিবেশিক ভাবনার জায়গাতেই ওরা নেই, যে মুঘলরা এত বড় 40 লাখ সৈন্য সে সময় মুঘলদের কি করবে, এবং ওদের কাছে একটা মিলিটারি ছোট আছে যেটা হচ্ছে নিজেদের প্রোটেকশনের জন্য, ঔপনিবেশিক কোনো ভাবনা নেই। ব্যবসা করব, ওখানে যদি একটু একটা ফ্যাক্টরি খুলতে দেয়, একটা দোকান খুলতে দেয়, মানে ট্রেডিং পোর্ট খুলতে দেয়, এসবের ইচ্ছে আর কি। তবে ইন্ডিয়ার জিনিসপত্র তো আছে, কটন আছে, কিছুটা স্পাইস আছে। তখন একটা জিনিস আমাকে বল, সেটা হলো ইন্ডিয়া তখন শাসন করছে মুঘলসরা, তা মানে তখন জাহাঙ্গীর হলো ইন্ডিয়ার এক নায়ক আর কি, এক নায়ক জাহাঙ্গীর। দাক্ষিণাত্য নয়, এই দিকেরটা নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া পুরোপুরি জাহাঙ্গীরের হাতে। দাক্ষিণাত্যটা তখনও বিজাপুর, গোলকোন্ডা এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট। তো ওখান থেকে এলেন একজন, তাদের ইন্ডিয়ার দিকে চলো, তো উইলিয়াম হকিন্স প্রথম হেক্টর বলে একটা জাহাজে করে 1608 খ্রিস্টাব্দে এসে পড়লেন ইন্ডিয়াতে। তো বলেছে যে সে সময় মুঘলদের এরকম একটা বড় ব্যাপার আর কি। তো উইলিয়াম হকিন্স চেষ্টা করছেন যে দেখা করার জাহাঙ্গীরের সাথে, দেখা করে একটু একটা পোর্ট খোলা বা একটা ফ্যাক্টরি মানে হচ্ছে ট্রেডিং পোর্ট, আর কিছু না, মানে কিছু তৈরি হবে না ওখানে, ওয়্যার হাউস টাইপের খুলে একটা ব্যবসা করার পারমিশন দিক। জাহাঙ্গীর একবার দেখাও করে বুঝলেন এ সেমি এডুকেটেড একটা লোক,
এর সাথে আমি কী কথা বলবো? কারণ জাহাঙ্গীর কিন্তু খুব ফাইন কালচার্ড একজন মানুষ ছিলেন। আর এদের পোশাক আশাকের মধ্যে, মানে গরিব দেশ তো, পোশাক আশাকের মধ্যে নেই, আর তো সিল্ক টিল্ক পরা, হ্যাঁ, রত্ন টত্ন দিয়ে সমস্ত সেজে বসে আছে, তারা সব সঙ্গীত ছবি আঁকা এইসব নিয়ে কথাবার্তা বলো, তাহলে পরে ব্যাপারটা বুঝি আমি। তুমি এসে বলছো আমি ছোটো পোর্ট বানাবো, ইন্টারেস্টেড নয়। তো উইলিয়াম হকিন্স পাত্তা পেলেন না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝলো যে না, এই শুধু নাবিক দিয়ে হবে না ব্যাপারটা, ভালো কাউকে পাঠাতে হবে। তো থমাস রো বলে একজন, একে পাঠানো হলো। ইনি ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ছিলেন, এমপি ছিলেন। তিনি এলেন, তিনিও একই উদ্দেশ্য, একই, যে আমাদেরকে একটা ট্রেডিং পোর্ট খুলতে দাও। তো এই জাহাঙ্গীরের সাথে দেখা করছে, কথা বলছে। জাহাঙ্গীরের কথা হচ্ছে সে, আচ্ছা তোমাদের দেশ কেমন, আচ্ছা ওখানে আর্ট কীরকম, ওখানকার মিউজিক কীরকম, কী কী খাবার পাওয়া যায়, এইসব আলোচনা করো। ব্যবসা তো হবে, ও তো বড় ব্যাপার নয়। তো এই করে করে সময় যাচ্ছে। বেশ কিছুদিন পর, মানে বেশ কয়েক বছর পর, থমাস রো বেশ কয়েক বছর ধরে থমাস রো এখানে আছে। হ্যাঁ, থমাস রো এখানে আছে। বেশ কয়েক বছর পর থমাস রো সুরাতে একটা ট্রেডিং পোর্ট খোলার পারমিশন পেলেন। আচ্ছা। এবং সেই সময়কার লেখা যেগুলো আছে, থমাস রো তো বারবার চিঠি পাঠাচ্ছেন, এরা কিন্তু একেবারে মুঘলদের এবং ভারতবর্ষের ঐশ্বর্য দেখে এরা অভিভূত হয়ে যাচ্ছে। এত ঐশ্বর্য, এত রত্ন একটা জায়গায় থাকতে পারে একটা রাজার কাছে। দিল্লি অসাধারণ শহর, এত সুন্দর শহর আমরা দেখিনি কোনোদিনও, এত সাজানো। এসব হচ্ছে। তো এর মাঝে আরেকজন এসে ওই গোলকুন্ডায় বিজাপুরীদের রাজাদের সাথে কথা বলে ওখানে একখানা আলাদা পোর্ট খুলেছেন, কারণ ওখানে ডায়মন্ড পাওয়া যায় ইত্যাদি। এর মাঝে তো এই চলছে 1600 খ্রিস্টাব্দের পুরো সময়টা জুড়ে এইসবই ওরা ধীরে 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 চেষ্টা করছে। ফ্রান্সিস ডে বলে একজন ভদ্রলোক, তিনি ওই সাউথে গেছেন। সাউথে গিয়ে উনি এক তামিল মহিলার প্রেমে পড়ে গেছেন। পড়ে সে ছিল মাদ্রাসপট্টিনম বলে একটা জায়গায়, মহিলাটি। তো তার কাছাকাছি একটা তাহলে কেল্লা বানানো যাক। তো তিনি ওই মাদ্রাস কেল্লাটা প্রথম বানালেন। আচ্ছা, এবার একটা কথা বল, এই যে ট্রেডিং, এই ব্যবসা বাণিজ্যের আইডিয়াটা কী ছিল? ব্যবসা বাণিজ্যের আইডিয়াটা তো সিম্পল ব্যবসা, যে এখান থেকে আমরা জিনিস কিনবো, হ্যাঁ, এখানকার জিনিস যারা এগুলো কিনবো, ওখানে গিয়ে বিক্রি করবো। ছিটকাপড় মসলিন তো তখনও মানে বাংলায় পৌঁছানি, মসলিন জানতো না, কিন্তু অন্যান্য কটন বা যা আছে ভারতবর্ষের প্রোডাক্ট, সেগুলো আমরা কিনে এদেরকে আমরা সোনার উপর বদলে সেটা কিনবো। তার জন্য প্রচুর পরিমাণ সোনার উপর ওখান থেকে আসবে, এগুলোতে আমরা কিনবো, কিনে নিয়ে গিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্রি করব। এই সিম্পল, আর কিছু বেশ হলো। এবার ওখানে মাদ্রাস তৈরি হলো, মাদ্রাস ফোর্ট তৈরি হলো, মাদ্রাস ফোর্ট তৈরি হলো, প্রথম ব্রিটিশদের একটা বড় জায়গা সুরাতে আর এবং মাদ্রাসে। তো ওখান থেকে ব্যবসা বাণিজ্য চলছে। এর মাঝে এরা বম্বে পেয়ে গেলেন, মানে পর্তুগিজদের সাথে ওদের একটা ব্রিটিশ রাজ পরিবারের একটা বিয়ে হলো। আচ্ছা, হ্যাঁ, ক্যাথরিন ব্রেগানজা বলে এক পর্তুগিজ মহিলাকে রাজ পরিবারে বিয়ে হলো। তো যৌতুক হিসেবে পর্তুগিজরা বম্বে, আইল্যান্ড অফ বম্বে গিফট করলেন ব্রিটিশদেরকে। এবং কারো কোনো আইডিয়া নেই বম্বে কোথায়, বোম্বাই তখন না, বোম্বাই। হ্যাঁ, তো বোম্বাই কোথায়, আইল্যান্ড অফ বম্বে যে কোথায়, এটা কারো আইডিয়া নেই ব্রিটিশদের মধ্যে। এটা হয়েছে 1661 সালে, আর বম্বেতে অ্যাকচুয়ালি ব্রিটিশরা ঢুকতে পেরেছে 1690-এ। ততদিন ও খুঁজেই পায়নি। তার মধ্যে 10-15 বছর এটা খুঁজেই পায়নি বম্বে কোথায়। সমস্ত পৃথিবীতে তো তখন রাজ চলছে। হ্যাঁ, আর তখন তো এরকম ম্যাপিং সিস্টেমও ছিল না এত পরিষ্কার না। তো এরা ভেবেছিল যে আচ্ছা, বম্বে যেটা দেওয়া হয়েছে আইল্যান্ড অফ বম্বে, এটা সম্ভবত ব্রাজিলে। আচ্ছা, অনেক খুঁজে রয়েছে, আচ্ছা বোম্বাই হচ্ছে ইন্ডিয়াতে। তো এখানে এদের যে মানুষ গেলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাস থেকে গিয়ে, ওখানে পর্তুগিজদের কাছে তখন খবর এসে পৌঁছয়নি যে বোম্বাইটা দিয়ে দেওয়া হয়েছে। তো তারা 3 বছর ধরে আটকে রেখেছেন ওদেরকে। আমার মালিক চেঞ্জ হয়ে গিয়া। তারপরে বম্বে তারা পেলেন, এবং বম্বে পাওয়ার পরে বুঝলেন যে হ্যাঁ, এটা ঠিক আছে। সুরাতে তখন এদের খুব খারাপ অবস্থা, মানে সুরাতের লোকজন পছন্দ করছেন না ব্রিটিশদেরকে, একেবারেই কোনো নিয়ম নিষ্ঠা নেই। সারাদিন শুধুমাত্র মহিলা সংসর্গ এবং
মদ্যপান করে ঘুরে বেড়াচ্ছে এরা। তো সুরাত থেকে বিতাড়িত হলেন, তো বম্বেতে পোর্ট স্থাপন হলো। তো এই ম্যাড্রাস হলো, বম্বে হলো। বাংলাতে এরা চেষ্টা করছেন যে কিছু করার, একটা ছোট বাংলাতে তখন হুগলি, মানে গঙ্গার ওপারে হুগলি কিন্তু অনেক বেশি ডেভেলপ, কারণ তখন ফ্রেঞ্চরা চন্দননগরে আছে, ব্যান্ডেলে আছে, হ্যাঁ ব্যান্ডেলে ডাচরা ছিল, ডাচরা হুগলির ওখানে ব্যান্ডেলে ওদের বড় পোর্ট, মুর্শিদ কুলি খাঁর হুগলিতে পোর্ট, এসব করে একটা বেশ সেট আপ আছে। তো এদেরও ছিল একখানা ছোট সেট আপ ছিল। কিন্তু এই মুঘলরা এসে, মুঘল অফিস মানে যারা লোকজন তারা এসে এদেরকে বিভিন্ন সময় শাসাচ্ছে, টাকা পয়সা চাইছে, এসব করছে। তো এদের মধ্যে এক ভদ্রলোক জশুয়া চাইল্ড, তার মনে হলো না এদের একটা শায়েস্তা করতে হবে। শায়েস্তা করতে হবে করতে গিয়ে 1681-তে সে একবারে 19খানা জাহাজ ফাহাজ নিয়ে আক্রমণ করার চেষ্টা করলেন। কাকে? বাংলার শায়েস্তা খান, তখন মুর্শিদ কুলি খান, না আমি ভুল করছি, তখন শায়েস্তা খানকে আক্রমণ করবে। কিচ্ছু মানে দাঁত ফোটাতে পারেনি, একদম উড়িয়ে দেওয়া হয়েছে আর কি। মানে উইলিয়াম ডালরিম্পল লিখছেন মানে মাছি বসলে যেভাবে উড়িয়ে দেওয়া হয়, মুঘলরা সেইভাবে উড়িয়ে দিলেন এদের 19খানা জাহাজের ইয়েকে। তো তারপরে এরা ক্ষমা টমা চেয়ে কোনো রকমে বম্বেতে করছে। 1690-তে আমরা জানি 24শে আগস্ট জোব চার্নাক কলকাতায় এসে পড়লেন, যে এখানে আমরা বরঞ্চ হুগলির ওদিকে কম্পিটিশন করে লাভ নেই, বিরাট কম্পিটিশন। মুঘলদের জায়গা রয়েছে, ডাচরা রয়েছে, একটু আগে গিয়ে চন্দননগরে ফ্রেঞ্চরা রয়েছে, ওদিকে আমরা কিছু করতে পারি না। কলকাতা বরং একটা গঙ্গার এপারে 3টে জায়গা নিয়ে এখানে একটা কলকাতা স্থাপন হলো। আচ্ছা, জব চার্নক এসে এই যে জায়গাটা পড়লো, এই জায়গাটা তখন কি ছিল? গ্রাম। এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাপার ছিল না, সাধারণ গ্রাম যেমন হয়, গোবিন্দপুর, সুতানুটি, কলকাতা, 3টে গ্রাম। এই গ্রামের এখানে ইনি কিছু জায়গা টাকা কিনে ব্রিটিশদের একটা ব্যবসার জায়গা তৈরি করলেন, এই পর্যন্ত। তারপরে কলকাতার ইতিহাস শুরু হলো, কারণ জোব চার্নক বুঝেছিলেন এবং তারপরেও অন্যরাও বুঝতে পেরেছিলেন যে বাংলায় ব্যবসা না করতে পারলে পরে লাভ নেই, কারণ বাংলার হচ্ছে সবচেয়ে ধনী প্রদেশ আর কি, সেই অর্থে প্রভিন্স সেই সময় ভারতবর্ষের। তো জোব চার্নক বসলেন, উনি ওই সতীদাহ প্রথা তখন চালু আছে, সতীদাহর ওখান থেকে এক মহিলাকে উনি বাঁচালেন। অনেকে নিন্দুকরা বলেন যে ওই মহিলার এত সুন্দরী ছিলেন, তার জন্যই জোব চার্নক নাকি বাঁচিয়েছিলেন। তো তার সাথে বিবাহ টিবাহ হলো। এবং কোথাও একটা কি বোঝা গেছিল যে কলকাতার যে ভৌগোলিক অবস্থান, তার জন্য একটা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা আছে। এটা শুধু ভৌগোলিক অবস্থান কিন্তু নয়। আচ্ছা, বাংলা খুব নিজেই সমৃদ্ধ একটা দেশ ছিল, মানে একটা প্রদেশ ছিল এখানকার প্রোডাকশনের জন্য। এবং যেহেতু নদীটাও খুব একটা দূরে না, পাশাপাশি পোর্ট তো লাগবেই, সে সময় তো যে কোনো ব্যবসার জন্যই একটা বন্দর দরকার। তো তখন গঙ্গার নাব্যতা অনেক বেশি, তো হুগলি চন্দননগর অব্দি জাহাজ যাতায়াত করতে পারতো। আর দ্বিতীয় হচ্ছে বাংলার এগ্রিকালচারাল প্রোডাকশন, রাইস। বন্দর থাকাতে চীনের সাথে চায়ের ব্যবসাটা হতে পারত, কিন্তু বাংলার ধর আফিমের চাষ হচ্ছে এখানে, চাল হচ্ছে, সাংঘাতিকভাবে এগ্রিকালচারালি রিচ একটা জায়গা। কটন, এখানকার টেক্সটাইল আর কি, এখানকার মসলিন এবং ইত্যাদি, এবং সিল্ক, মুর্শিদাবাদের সিল্ক, এগুলো দিয়ে বাংলা হচ্ছে একেবারে রীতিমতো সমৃদ্ধ জায়গা। এগুলোর ব্যবসা শুরু হলো। বেশ, এবার তার মানে তারপর কলকাতা সেট আপ হলো। এবার কলকাতা সেট আপের পর ব্রিটিশরা, এবার ব্রিটিশদের মানে ব্রিটিশরা কে কে আছে এখন, কি করছে তারা? ম্যাড্রাস, বম্বে, এই দুটো জায়গাতেই রয়েছে মূলত। ম্যাড্রাসের মতো ছোটোখাটো করে ব্যবসা চলছে, বম্বেতে নিজের মতো করে ব্যবসা চলছে, ব্যবসাই চলছে। এরা এখনো পর্যন্ত কিন্তু কখনোই ভাবেনি যে এরা এর থেকে বেশি কিছু করতে পারে। ব্যবসার কারণে এরা কেল্লা বানিয়েছিল, যে জিনিসপত্র রাখতে হবে, তার একটা সিকিউরিটি দরকার, সেজন্য একটা ছোট আর্মি আছে, এই পর্যন্তই, এর বেশি কিছু নয়। কলকাতাতেও তাই। এবার কলকাতাতে কি হলো, কলকাতা খুব ফুলে ফেপে উঠতে শুরু করলো ধীরে ধীরে এই 1690-এর পর থেকেই। কলকাতা থেকে বাড়তে বাড়তে ব্যাপারটা মানে 180, প্রায় আজকের দিনে 20 মিলিয়ন পাউন্ডের মতো ব্যবসা বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করা শুরু করলো। 20 মিলিয়ন পাউন্ড আজকের দিনে যেটা হবে, হিউজ টাকা। এবং সেই কারণে অনেক ব্রিটিশরা এসে বসা শুরু করলেন এখানে। এতটা ব্যবসা আছে বলে সবাই তো খুব অর্গানাইজড নয়। ধীরে ধীরে কলকাতায় এই ব্রিটিশদের হাভেলিগুলো তৈরি হচ্ছে, গভর্নর হাউস তৈরি হলো, ফোর্ট উইলিয়াম তৈরি হলো, যেটা এখনকার ফোর্ট উইলিয়াম সেটা নয়।
সেই ফোর্ট উইলিয়ামটা সিরাজউদ্দৌলার সময় ভাঙা হয়েছে, সেই গল্পে আমরা আসবো। এবং তারপরে গঙ্গায় তলি গেছে আরেকটা ফোর্ট উইলিয়াম, যেটা জিপিওর কাছে একটা ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়াম তৈরি হচ্ছে, কিছু স্কুল হসপিটাল এসব তৈরি হচ্ছে, প্রচুর ব্রিটিশ, এবং কলকাতা ধীরে ধীরে একটা কসমোপলিটন জায়গা হয়ে উঠছে। এবং ব্রিটিশরা যেহেতু নিজেদের থাকার জন্যই ব্যাপারগুলো চারিদিকে তৈরি করে নিচ্ছে, যাতে নিজেদের যে লাইফস্টাইলটা ওরা এখানে থেকে মানে ক্যারি ফরওয়ার্ড করতে চায়, সেটার জন্য যাতে সুবিধাগুলো থাকে। এবং কলকাতা এবং হুগলি এই দুটো বন্দর তখন একদম ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিজি বন্দর বলা যায় আর কি। প্রচুর জাহাজ আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই প্রচুর জাহাজ আসছে। কলকাতা ভাইব্রেন্ট সিটি, এবং এই ব্রিটিশরা তখন লোকালদের সাথে অনেক মিশছে, মহিলাদের মানে বাঙালি মহিলাদের বিবাহ টিবাহ করছেন এরা, হ্যাঁ, করে থাকছেন একসাথে, এই চলছে আর কি। এভাবে ধীরে 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 বাড়ছে ব্যাপারটা। এর মাঝে একটু মারাঠাদের কথা বলা আমাদের দরকার, কারণ এই সময় তাহলে মানে জাহাঙ্গীর কিন্তু মারা গেছে, অরঙ্গজেব এসছেন পাওয়ারে। এই অরঙ্গজেবের পাওয়ারে আসাটা এবং তার মৃত্যু পর্যন্ত 1707 এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কেন না, অরঙ্গজেবকে তো আমরা জানি অরঙ্গজেবের পক্ষে বিপক্ষে দুরকমই রয়েছে। মূলত তিনি খুব পিউরিটান ইসলামিস্ট একজন ভদ্রলোক ছিলেন আর কি, এবং সাংঘাতিক যুদ্ধ করতে পারতেন। দাক্ষিণাত্য বিজয় করা শুরু করলেন, বিজাপুর, গোলকোন্ডা এ সমস্ত বিজয় করা শুরু হলো, এবং সারা জীবন যুদ্ধ করে গেছে, এবং বিভিন্ন অত্যাচার যেগুলো আছে সেগুলোও করেছেন। তবে ওটার মধ্যে আমরা না গিয়ে এটুকু বুঝতে পারি যে খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। তো বিজাপুর গোলকোন্ডা বিজয় করার পরে বিজাপুর গোলকোন্ডার আর্মিতে শিবাজি বলে এক ভদ্রলোক ছিল। তো বিজাপুর গোলকোন্ডা যখন অরঙ্গজেব জিতে নিলেন, তখন শিবাজি আলাদা করে মারাঠাদের এক করা শুরু করলেন। ছত্রপতি আরো পরে হলেন উনি। মারাঠাদের এক করে উনি একটা অরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করা শুরু করলেন, ছোট ছোট গেরিলা ওয়ার, কিন্তু খুব একেবারে মুখোমুখি মানে সেটা শিবাজির উত্থান হচ্ছে সেই সময়। অরঙ্গজেবের রাজত্ব একদম শেষ দিকে, এবং নাস্তানাবুদ করে ছাড়ছেন। এই শাইস্তা খান যিনি বাংলায় ছিলেন, তা কিন্তু তখন ওদিকে, তাকে মেরে ফেলা হলো। অরঙ্গজেব রীতিমতো একটু মানে নাস্তানাবুদই হচ্ছেন অরঙ্গজেব। দিল্লি অবধি মারাঠারা এসে তখনও পৌঁছয়নি, কিন্তু এই যুদ্ধ টুদ্ধ চলছে। এই মারাঠা মুঘল সংঘর্ষটা এই সময় একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল। মারাঠা মুঘল সংঘর্ষ সাংঘাতিক ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দিতে। কারণ তার আগে পর্যন্ত কিন্তু মূলত মুঘলরা, মারাঠারা উত্থান ধীরে ধীরে, এবং তারপরে বেনারসে একজন ছত্রপতি উপাধি দেওয়া হলো, যে ইনি নাকি হিন্দুদের জন্য লড়াই করছেন ইত্যাদি সমস্ত করা হলো। অরঙ্গজেব এদিকে ওনার ছেলেকে ধরে মেরে ফেলা হলো, খুব নৃশংসভাবে মেরে ফেলেছেন সম্ভাজিকে। তো এই করতে করতে 1707 খুব যুদ্ধ ক্লান্ত হয়ে অরঙ্গজেব মারা গেলেন, এবং তখন মারাঠাদের উত্থান শুরু হলো আরও বেশি, কারণ অরঙ্গজেব নেই, তারা আরও শক্তিশালী হয়ে উঠছে ধীরে ধীরে, এবং লিডার নেই, মানে মুঘলদের কোনো লিডার নেই, সেজন্য মারাঠাদের সাম্রাজ্য বিস্তার হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। আর মুঘলদের মধ্যে তখন দুজন উঠে এলেন। মুঘলদের মধ্যে একটা সাকসেশনের লড়াই হলো, মানে সাংঘাতিক লড়াই, কিন্তু দুজন উঠে এলেন। একজন হচ্ছে নিজাম, যিনি পরে হায়দ্রাবাদের নিজাম হবেন, এবং আরেকজন হচ্ছে সাদাত খান, যিনি পরে আওয়াধ বা লখনৌর নবাব হবেন। এই দুজন উঠে এলেন জুনিয়র হিসেবে। এদের মধ্যে একটা লড়াই, এরা কেউই মুঘল রাজা হওয়ার চেষ্টা করছে না, কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে এরাই লড়াই করছেন তখনও এই মারাঠাদের সাথে বা ইত্যাদিদের সাথে। বেশ। আর বাংলায় তখন মুর্শিদ কুলি খান, আচ্ছা, এই যে দুজন উঠে এলেন নিজামুল মুলক এবং সাদাত খান, এই ডামাডোল মাৎসন্যায় একটা অবস্থার মধ্যে এরা, ব্যবস্থাটা কী ছিল যে এরা সমস্ত বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে জায়গা চালাবেন এবং ট্যাক্স পাঠাবেন মুঘল রাজাকে। এরা দুজন পাঠানো বন্ধ করে দিলেন। মুর্শিদ কুলি খান কিন্তু পাঠিয়ে যাচ্ছেন, প্রতি বছর 500,000 শিলিংয়ের মতন করে ট্যাক্স পাঠাতেন তখন। কাজে এই যে বাংলার স্বাধীন নবাব, স্বাধীন কিভাবে আমি জানি না, মানে তো যাই হোক। এবং জগৎ শেঠ খুব ইম্পর্টেন্ট সেই সময়, উঠে এলেন আবার
জগৎ শেঠ হচ্ছে মুর্শিদ কুলি খান ব্যবসাটাকে, আমরা জগৎ শেঠের কথা কোনো একটা আমরা টাকার ইতিহাসে বলেছি, জগৎ শেঠের মতন বড় ব্যাংকার সারা পৃথিবীতেই ছিল না সে সময় কেউ, এত তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন মুর্শিদ কুলি খানকে, এবং পরে আলিবর্দী মুর্শিদ কুলি খানকে সরিয়ে আলিবর্দী খাঁকে বাংলার মসনদে বসানোর পেছনে সবচেয়ে বড় হাত জগৎ শেঠ। তো এই অবস্থায় দিল্লিতে আক্রমণ হলো নাদের শাহ। এই ইতিহাসগুলো একটু না বললে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানটা বোঝা যাবে। নাদের শাহ তো এসেছিলেন টার্কি থেকে, এবং দিল্লি হারিয়ে এদেরকে, কারণ মোহাম্মদ শাহ রঙ্গিলা যে মুঘল সম্রাট, সে শুধু গান বাজনা এসব নিয়ে আছে, যুদ্ধ করতে পারে না, তো সে সমস্ত হারিয়ে দিল। এই নিজাম, সাদাত সবাইকে হারিয়ে দিল্লি লুট শুরু হয়ে গেল, এবং 57 দিন তিনি দিল্লিতে থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেলেন এখান থেকে, মানে সেই ময়ূর সিংহাসন, কোহিনূর থেকে শুরু করে এভরিথিং, দিল্লি ওয়াজ লুটেড লাইক এনিথিং। হ্যাঁ, 700 হাতিতে করে ওনার যা সম্পদ উনি লুট করেছিলেন সেটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা ওই কোহিনূরের ইতিহাস পড়তে গিয়ে এটা পেয়েছিলাম। হ্যাঁ, 700 হাতি, 4000 উট এবং 12,000 ঘোড়া, এটা লেগেছিল নাদির শাহর ভারতবর্ষের সম্পদকে নিয়ে যাওয়ার জন্য। হিউজ লুট আর কি, মানে সবই নিয়ে গেছে আর কি, সব নিয়ে চলে গেল। তো মুঘল সাম্রাজ্য উইক হয়ে গেল, দিল্লি উইক হয়ে গেল। তাতে কি হলো যে বিভিন্ন জায়গায় ছোট 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 রাজারা উত্থান হতে শুরু হলেন। এবার এরা নিজেদের মধ্যে লড়াই করবে, যেমন মারাঠারা তো আছেই, তার সাথে সাথে রোহিলা আফগানরা আছে, জাটরা রয়েছে, শিখরা রয়েছে পাঞ্জাবে, এরা সব নিজেরা নিজেরা রাজা, এবং দাক্ষিণাত্যের লড়াইয়ে টিপু সুলতান নয় কিন্তু দাক্ষিণাত্যের অন্যেরা রয়েছেন, রাজপুতরা রয়েছে, এরা সব নিজেদের মধ্যে লড়াই করা শুরু করবে। এই সময় এই ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের উত্থানটা শুরু হয় মিলিটারিলি, কারণ এরা যে লড়াই করবে তো সৈন্য লাগবে। তখন জানা গেল যে ব্রিটিশদের কাছে এবং ফ্রেঞ্চদের কাছে সৈন্য আছে, এবং বেশ শক্তিশালী সৈন্য, মানে খুব আধুনিক সৈন্য। আচ্ছা, এদেরকে ভাড়া করা শুরু হলো। তো ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার পাশাপাশি সৈন্য ভাড়া দেওয়া আরম্ভ করলেন এই রাজাদের। আচ্ছা, তার মানে এই যে ইন বিটুইন দিস টাইম, যেই সময়টা এই অ্যানার্কিটা ভারতবর্ষে চলছে, মানে একটা অদ্ভুত অচল অবস্থা, অলমোস্ট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর, সেই সময় ব্রিটিশরা নিজেদের জন্যই, নিজেদের সেফটির জন্যই একটা মিলিটারি তৈরি করেছে। ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দুটো দলই আলাদা আলাদা করে সৈন্য তৈরি করেছে। তার কারণ নিজেদের সেফটি। তার দুটো কারণ, এক হচ্ছে নিজেদের সেফটি, কারণ ভারতবর্ষ যখন এরকম একটা অরাজকতা, তখন যে কেউ আক্রমণ করতে পারে, তো কাজে আমাদের একটু শক্তিশালী থাকতে হবে, ঠিক প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ চলছে। ও আচ্ছা, বাইরে অস্ট্রিয়াতে। তো কাজে সেটার একটাও প্রভাব এখানে, যে এখানেও তো ইংলিশ এবং ফ্রেঞ্চরা খুব কাছাকাছি রয়েছে, কাজে আমাদের একটু শক্তিশালী না থাকলে যুদ্ধটা এখানেও বাঁধতে পারে, তার জন্য একটুখানি স্ট্রং হও, কাজে সৈন্য বাড়ানো। তৃতীয় কারণ, তৃতীয়টা হচ্ছে বাই প্রোডাক্ট, যে এই যে সৈন্য বাড়ানো হলো, এদেরকে তাহলে ভাড়া দেওয়া হোক এই রাজাদেরকে। তো এই শুরু হলো, এবং প্রথম একজন রাজা আনোয়ারউদ্দিন বলে মুঘল নবাব কর্ণাটকে, তিনি ফ্রেঞ্চদেরকে ভাড়া করলেন এবং যুদ্ধ জিতলেন। একটা কার সঙ্গে জিতলেন? ওই যে উঠেছে রেবেল যে করেছে ওখানে দাক্ষিণাত্যের একটা যুদ্ধে, সেই প্রথম বোঝা গেল যে, এবং ওদের পক্ষ থেকে ব্রিটিশরা লড়েছে। তো এই প্রথম এরা, মানে বাকি সবাই বুঝলো যে আরে এদের গান পাওয়ার, এরা তখন এদের কাছে মানে ভালো আর্টিলারি রয়েছে, ভালো বন্দুক রয়েছে, এটা শক্তিশালী একটা দল। এবার শক্তিশালী মানে খুব ডিসিপ্লিন ফৌজ। মুঘল ফৌজ বা সে সময় ভারতবর্ষের ফৌজ খুব বিটিড ছিল, কিন্তু খুব ডিসিপ্লিনড ছিল না। এরা যেখানে যাচ্ছে লুট করে নিচ্ছে সমস্ত। হ্যাঁ, মানে ঘোড়ায় এসে সব লুট টুট করে হাতে হাতে যুদ্ধ হচ্ছে, এই ধরনের একটা ফোর্স। এরকম ডিসিপ্লিন ব্রিটিশদের যেরকম ডিসিপ্লিন আছে, সেরকম ডিসিপ্লিন ওদের ছিল না, এবং সেটা কোথাও একটা বাকিরাও টের পেলো যে এটা একটা ডিসিপ্লিনড এবং স্ট্রং ফোর্স আছে। তো এই ভাড়া দেওয়া যে শুরু হলো, এতে এদের একটা সুবিধে হলো ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের। এত যে সোনার উপর আনাতে হচ্ছিল এখানকার জিনিসপত্র কেনার জন্যে, এটা অতটা লাগছে না, কারণ এই ভাড়াটে সৈন্য দিয়ে কিছুটা টাকা পাওয়া যাচ্ছে। তো এরকম সময় 1756, আচ্ছা এর আগে কী হয়েছে, ফ্রেঞ্চদের সাথে ব্রিটিশদের একটা ঝামেলা শুরু হয়েছে, লড়াই। সেই করতে গিয়ে ফ্রেঞ্চরা ম্যাড্রাসে আক্রমণ করেছে, ম্যাড্রাস ফোর্ট।
ব্রিটিশদের ম্যাড্রাস ফোর্ট। ফ্রেঞ্চরা তখন পন্ডিচেরিতে, হুম ম্যাড্রাস ফোর্ট আক্রমণ করলো, ব্রিটিশরা হেরে গেল, হুম বাজেভাবে হেরে গেল। তো সে সময় এক ভদ্রলোক ছিলেন ওখানে, যাকে আমরা পরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাবো। তার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। হুম রবার্ট ক্লাইভ খুব জুনিয়র অফিসার ছিলেন। রবার্ট ক্লাইভ ছিলেন বেসিক্যালি একটা গুন্ডা, একদমই কোনো পড়াশোনা কিচ্ছু করেনি। সে রীতিমতো ইংল্যান্ডে গুন্ডা ছিল, পাড়ার গুন্ডা যেরকম হয় তেমনি, কোনো বড় গুন্ডাও নয়। লোকদের থেকে, এই দোকানদারদের থেকে যেভাবে হফতা বসুলি হয় এসব করা শুরু করেছিল। তো তখন তার বাবা ধরে বেঁধে ওকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা চাকরি দিয়ে পাঠিয়ে দেয়। তো ম্যাড্রাসে গিয়ে একটা জুনিয়র ক্লার্ক হিসেবে সে জয়েন করে। কিন্তু ম্যাড্রাসে যখন ফ্রেঞ্চরা আক্রমণ করে তখন সে ছিল, এবং সে খুব কম লোক বেঁচেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই যুদ্ধে, তার মধ্যে রবার্ট ক্লাইভ একজন। তো রবার্ট ক্লাইভ ওখান থেকে পালিয়ে গিয়ে কাছের অন্য একটা পোর্টে গিয়ে, ব্রিটিশ পোর্টে গিয়ে আশ্রয় নেয়। সেখানে লরেন্স বলে এক ভদ্রলোক, তার কাছে গিয়ে বলে সমস্ত ব্যাপারটা, এবং দুজনে মিলে প্ল্যান করে যে না এবার ফ্রেঞ্চদের উপর আক্রমণ করতে হবে। করে টোরে সে এসে আবার ফিরে এসে ট্রেনিং নিয়ে ফিরে এসে ফ্রেঞ্চদেরকে হারায়। তো সেই ক্লাইভের উত্থান, এবং সেখানে উনি টাকা পেলেন অনেক কমিশন, এই যুদ্ধে ফ্রেঞ্চদের হারানোর জন্য 40,000 পাউন্ড পাওয়া গেল। সেটা নিয়ে উনি বড়লোক হলেন, হয়ে উনি আবার ইংল্যান্ডে ফিরে গেলেন। এবং ক্লাইভ কোনোদিনও ইন্ডিয়াকে ভালোবাসতেন না একেবারে। উনি যে বাবাকে চিঠি লিখেছেন বারবার, তাতে এই বিষয়টা খুব স্পষ্ট যে ভারতবর্ষ ওনার কোনোদিন পছন্দ হয়নি। ইনি রীতিমতো বলতেন যে এরা সমস্ত সবসময় এই গান নাচ এসবের মধ্যে ব্যস্ত হয়ে থাকে, এদের মধ্যে সে যারা অ্যাডভেঞ্চার করার একটা খিদে সেটা নেই। কিন্তু 1756-তে কী দেখা, আচ্ছা ওখানে গিয়ে ক্লাইভ ওখানে পার্লামেন্টে সিট কেনার চেষ্টা করলেন, ঘুষ টুস দিলেন লোকজনকে, জিতলেন না। তো এই চলছে, টাকা পয়সা সব শেষ এই ঘুষ দিতে গিয়ে, পার্লামেন্টে সিট কিনতে গিয়ে, কিন্তু জেতেননি ইলেকশনে। তো 1756-তে ব্রিটিশরা দেখলো যে ফ্রান্সের থেকে অনেক যুদ্ধ জাহাজ কোথাও একটা তৈরি হচ্ছে যাবার জন্যে। আচ্ছা, ব্রিটিশদের মনে হলো এটা ইন্ডিয়াতে যাচ্ছে, এবং ইন্ডিয়াতে ওরা আধিপত্য স্থাপন করার জন্য, ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য এই জাহাজগুলোকে পাঠাচ্ছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশরা, মানে ব্রিটিশ রাজ পরিবার আর কি, সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনেই মিলেই ঠিক করলো তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতি প্রয়োজন। তো তখন আবার রবার্ট ক্লাইভকে ডাকা হলো, কারণ তখন দেখা গেছে যে রবার্ট ক্লাইভই একমাত্র যে এই মিলিটারিলি খুব স্ট্রং। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বাকিরা সব ব্যবসা করতেই ব্যস্ত। আর এই যে ফ্রেঞ্চের সঙ্গে যুদ্ধটা হয়েছিল তাতেই এটা বোঝা গেছিল। হ্যাঁ, তাতে এটা বোঝা গেছিলো। তারপরে রবার্ট ক্লাইভ ফিরে গেছে 1753-তে, আবার 1756-তে ওনাকে বললেন তুমি যাও। এবং তার সাথে যেহেতু ফ্রান্সের সাথে যুদ্ধ চলছে ব্রিটেনের, তখন উইলিয়াম ওয়াটস বলে একজন রয়্যাল, মানে ব্রিটিশ নেভির একজন, এবং তার সাথে প্রচুর জাহাজ টাহাজ করে বড় একটা সৈন্য সামন্ত নিয়ে রবার্ট ক্লাইভরা আসছেন। ভালো কথা। এসে পৌঁছলেন এখানে আমাদের ম্যাড্রাসে। আচ্ছা, সে সময় 1756 শেষের দিকে, তার একটু আগে থেকে আলিবর্দি খাঁ, যাকে জগৎ শেঠ মসনদে বসিয়েছে বাংলার, সেই আলিবর্দি খাঁ রাজত্ব করছে। এবং সে সময় মারাঠাদের বর্গী আক্রমণ হচ্ছে। ওই খুকু ঘুমালো পারাজের হলো, বর্গী এলো দেশে। বর্গী হচ্ছে মারাঠা। এরা মানে খুব খারাপ আক্রমণ হচ্ছে বাংলার সমস্ত গ্রামে গঞ্জে, লুট করছে বেসিক্যালি। লুট শুধু করছে না, একটা মহারাষ্ট্র পুরাণ বলে লেখা আছে, একটা বই আছে মহারাষ্ট্র পুরাণ, সেখানে বলছে এরা যখন আসে তখন আগে থেকে খবর আসছে যে মারাঠা আসছে, বর্গী আসছে, লোক পালাতে আরম্ভ করলো, গ্রাম থেকে পালাতে আরম্ভ করে, কারণ এরা এসে সব নিয়ে নেবে। এবং খুব ভায়োলেন্ট, প্রচণ্ড ভায়োলেন্ট। কারণ শিবাজির সময় থেকেই নিয়ম ছিল যে ওরা জিনিসপত্র নিয়ে চলতো না, ওরা শুধু অস্ত্রশস্ত্র নিয়েই চলতো। শিবাজির নিয়ম ছিল নো প্লান্ডার নো পে। তুমি যদি লুট না করো যেখানে গেছো, তাহলে পরে তোমার কোনো মাইনে টাইনে নেই সৈন্যদের। এটা শিবাজির রুল ছিল, এটা নো প্লান্ডার নো পে ইজ এ শিবাজি রুল। মারাঠারা সেটা চিরকাল, এবং প্রচণ্ড ভায়োলেন্ট একটা বর্গীর আক্রমণ হচ্ছে বাংলার গ্রামে গঞ্জে। মহিলাদের সাথে যথেচ্ছ খারাপ ব্যবহার মানে যাই বুঝতেই পারছিস যে অত্যাচার, হাত পা কেটে নেওয়া মানুষের, হ্যাঁ, সাংঘাতিক আক্রমণ বারবার হচ্ছে, বর্গীদের আক্রমণ। তো এর কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কলকাতায় যেন সেটা না হয় তার জন্য একটা পরীক্ষা বানিয়েছিলেন যে মারাঠারা যখন এখানে, কারণ তো ঘোড়া করে আসতেন,
সেই পরীক্ষাটার নাম কি? মারাঠা ডিচ, হুম যেটা এখনও মারাঠা ডিচ লেন বলে কলকাতায় কিন্তু একটা রাস্তা আছে, হুম ওটা ছিল ওই ডিচ। ডিচ মানে একটা পরীক্ষা বানানো হুম, হয়েছিল হুম। নালার মতো করে, যাতে ওরা ঘোড়ায় পার হয়ে না আসতে পারে। হুম তো এইটুকু মারাঠা ডিচ বানিয়ে, কলকাতায় মারাঠারা কখনো আসেনি, এমনিতেও মারাঠারা কোনো ইউরোপিয়ানদের ওপরে, ফ্রেঞ্চ বা পর্তুগিজ বা ওলন্দাজ বা ইংলিশ এদের ওপরে কখনো আক্রমণটা করেনি। হুম হয়তো ওরা ভয় পেত যে এরা অনেক বেশি শক্তিশালী, তাই জন্যে হুম এরা মূলত গ্রামেগঞ্জে আক্রমণ করতো। তো আলিবর্দি খাঁ, আম, আলিবর্দি খাঁ এক সময় এই মারাঠাদের ভাস্কর পণ্ডিত ছিলেন লিডার, তাকে নেগোসিয়েশনের জন্য ডাকলেন, ডেকে টেন্টে সবাইকে মেরে ফেললেন। সবাইকে, হ্যাঁ, মারাঠার লিডারশিপ যারা আর কি। তো এই আচ্ছা। এই এই হচ্ছে ওড়িশাতে, কারণ হচ্ছে ওড়িশাতে ওদের সেন্টারটা ছিল। মারাঠারা পুরো ওদের রাজত্বটাকে 4 ভাগে ভাগ করেছিল, 5 ভাগে। একটা তো পুনেতে ওদের সেন্টার, যেখানে পেশোয়া বসবে, সে সমস্তটা ম্যানেজ করবে। তাছাড়া একটা হচ্ছে হোলকার, যারা উত্তর ভারতটা দেখবে। একটা হচ্ছে পশ্চিম ভারতটা দেখবে, সিন্ধিয়ারা। একটা হচ্ছে ওড়িশাটা দেখবে হচ্ছে ভোসলে। হুম হ্যাঁ, এই 4টে ভাগে ভাগ ছিল। যে ওড়িশার ভোসলে, সেখান থেকে ভাস্কর পণ্ডিত হচ্ছে ওড়িশা ভোসলেদের হেড, সেই বাংলার আক্রমণগুলো করতো। হুম তো আলিবর্দি খাঁ এদের থেকে বাঁচালেন আর কি, ডেকে মেরে ফেললেন। ডেকে মেরে ফেললেন। তো এই জন্য আলিবর্দি খাঁ বেশ ভালোভাবেই রয়েছেন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে মারাঠা ডিচটা বানানো ছাড়া আর সেভাবে রবার্ট ড্রেক যদি ছিলেন গভর্নর, তিনি আর বেশি কিছু ডিফেন্স করেননি আর কি, বেশ। উইক ছিল। আলিবর্দি খাঁ মারা গেলেন 1756-তে। হুম এবং আলিবর্দি খাঁর একটাই দুর্বলতা ছিল, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ওর নাতি ছিলেন, ওর যে 2 মেয়ে, তার মধ্যে একজন ঘসিটি বেগম। হুম ঘসিটি বেগমের যে জামাই, মানে বর আর কি, নওয়াজিশ খান, তাকেই বেশিরভাগ লোক, জগৎ শেঠ ইনক্লুডিং, এরা চাইতেন যে আলিবর্দি খাঁর পরে নবাব হোক, হুম কারণ তার মধ্যে গুণগুলো ছিল। সিরাজউদ্দৌলা সম্বন্ধে বাঙালিদের একটা সাংঘাতিক আবেগ রয়েছে, তো কাজেই ওটা নিয়ে বলতে গেলে বিতর্ক হতেই পারে। কিন্তু সেই সময়কার পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ এবং মুঘল হিস্টোরিয়ানদের, ক্রনিকলার যারা সেই সময়কার ইতিহাস, তারা কেউ সিরাজ সম্বন্ধে ভালো কথা লেখেনি। হুম সিরাজ প্রচণ্ড উগ্র একজন ছিলেন, মানে প্রচণ্ডভাবে নারীদের ওপর অত্যাচার, লুট করা, ওর এগেনস্টে কেউ কোনো কথা বললে পরেই তাকে মেরে ফেলা, এই ধরনের একজন মানুষ ছিলেন সিরাজ। এবং তার শাসন করারও খুব একটা ক্ষমতা ছিল না। আলিবর্দি খাঁ বরং অনেক বেশি এই মারাঠাদের থেকে বাঁচানো, এবং অন্যান্যভাবেও সেই সময় মুর্শিদাবাদ যে এত বড় হয়ে উঠেছিল, তার পেছনে আলিবর্দি খাঁর বিরাট ভূমিকা ছিল। সেই সময়কার সংস্কৃতি, যেহেতু দিল্লি উইক, তখন সেই সময়কার অনেক গায়ক, নর্তকী, আর্টিস্ট, মানে পেইন্টার, এরা সমস্ত মুর্শিদাবাদে এসেছেন, এদেরকে আলিবর্দি খাঁতে রাখা হয়েছে। সেই জন্য ওখানে সঙ্গীত, নাটক এবং অন্যান্য শিল্পে বেশ ভালো ছিল মুর্শিদাবাদ ওদিক থেকেও। সিরাজের এসবের দিকে একেবারেই মন ছিল না, কিন্তু ওই সিরাজই রাজা হলেন এবং 1756-তে। এবং যেদিন আলিবর্দি খাঁ মারা যান, সেদিনই উনি ঘসিটি বেগমের ওখানে গিয়ে ঘসিটি বেগমকে বন্দি করে বাকি সবাইকে মেরে ফেলে, যাতে ওখান থেকে আর কিছু উঠে না আসে। এবং সে আরেকজন পূর্ণিয়াতে তার এক কাজিন ছিলেন, তার এগেনস্টে লড়াই করবেন বলে 30 লক্ষ টাকা চান জগৎ শেঠের কাছে। 30 লক্ষ নয়, সরি, 3 কোটি টাকা চান। 3 কোটি টাকা সেই সময়? হ্যাঁ, সেই সময়। তো জগৎ শেঠ মানা করে দেন যে এই শাসকের জন্য এসব করা যাবে না। সে সময় থেকে জগৎ শেঠের সাথে এর সম্পর্ক খারাপ হতে শুরু করে। আচ্ছা, এবার এই যে ফ্রেঞ্চরা আসছে, এই জন্যে ইংল্যান্ড থেকে রবার্ট ড্রেককে, যিনি গভর্নর, তাকে বলছে তুমি ফোর্টটাকে আরও ভালো করো, ওয়াল টল বানিয়ে যেন ফ্রেঞ্চ আক্রমণ, চন্দননগরই তো আছে, এর জন্য তুমি এসব বানাও। এবং আলিবর্দি খাঁকে বলে বানাও যে আমরা বানাচ্ছি এটা ফ্রেঞ্চদের জন্যে। কিন্তু রবার্ট ড্রেক ওসব বলে টলেনি। সেজন্য আলিবর্দি খাঁ 1756-তেই খুব রাগ হয়, নারায়ণ সিং বলে একজনকে পাঠায়, আচ্ছা।
উনি ঘুরিয়ে কলকাতায় আসেন এবং অবভিয়াসলি কলকাতাতে এসে কলকাতা আক্রমণ করেন। ফ্রেঞ্চরা সাহায্য করেছিল সেই সময় সিরাজকে। তো সেই আমাদের বিরাট যুদ্ধ হলো এদের সাথে। প্রথমে সিরাজউদ্দৌলা কলকাতা না, প্রথমে কাশিমবাজারে আক্রমণ করেন। কাশিমবাজার মুর্শিদাবাদের কাছেই, সেখানে ওদের একটা ফ্যাক্টরি ছিল আছে, সেখানে আক্রমণ করে, ওদেরকে বন্দি টন্দি বানিয়ে নেয়। তো এবং তারপরে কলকাতা আক্রমণ করে 1756-তে ওই আলীনগর তৈরি হলো। তো ফ্রেঞ্চরাও সে সময় সিরাজকে বেশ সাহায্য করছেন। তো এবার কাশিমবাজারের পরে সিরাজ আসেন কলকাতা আক্রমণ। রবার্ট ড্রেককে চিঠিও লেখেন যে আমি আক্রমণ করবো যদি না তোমরা আত্মসমর্পণ করো। রবার্ট ড্রেক ভাবেই এটা ব্লাফ করছে বোধহয়। কিন্তু 16 জুন 1756-তে দমদমের কাছে এসে সিরাজ পৌঁছে গেলেন এবং ধীরে ধীরে 3 দিনের সৈন্য নিয়ে পুরো আর কি লিড করছেন কে? সিরাজের সৈন্যবাহিনী মির্জাফর লিড করছেন। তো ধীরে ধীরে কলকাতার আক্রমণ হলো। ফোর্ট উইলিয়াম ভেঙে পড়লো, মানে ফোর্ট উইলিয়ামকে সিরাজ নিজের আন্ডারে নিলেন এবং দখল করলেন। রবার্ট ড্রেক পালিয়ে গেলেন। আর কিছু যারা বেঁচে ছিলেন তাদেরকে একটা ছোট ঘরে বন্দি করে রাখা হলো, একটাই ঘুলঘুলি। সেখানে সারা রাত তাদেরকে না খেয়ে ওই গরমের মধ্যে মারা গেলেন সব ব্রিটিশ সৈন্যের লোকজন। এটাকে বলে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেটা ব্রিটিশরা তারপরে অ্যাকচুয়ালি মারা গেছিলেন 21 জন। 61 জনকে বন্দি করা হয়েছে, তার মধ্যে 21 জন মারা গেছিলেন। কিন্তু এই ঘটনাটাকে ব্রিটিশরা এক্সাজারেট করে পরে অনেক দিন, তার 150 বছর পরে অবধিও ব্রিটিশরা এটার তুলতো যে এই হচ্ছে ভারতবর্ষের লোকজন, এদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, এরা প্রচণ্ড অত্যাচারী, হ্যাঁ, এরা হিউম্যান রাইটসের কোনো পরোয়া করে না, এরা যুদ্ধ অপরাধীদের উপর অত্যাচার করে। এবং এই 61টা বাড়তে বাড়তে 500-তে পৌঁছেছিল। 500 লোককে 10x10 ফুটে রেখে দিয়েছিল এবং সবাই মারা গেছে, এরকম গল্প হয়েছে। কিন্তু ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা এটা। তো এই ঘটনার এই গল্প তখন ক্লাইভ এসে পৌঁছে গেছেন ম্যাড্রাসে উইলিয়াম ওয়াটসের সাথে। তো এই খবর গিয়ে পৌঁছলো ম্যাড্রাসেও। ক্লাইভ বললেন এবার তাহলে আমাদের বদলা নিতে হবে। তো বদলার জন্যে উইলিয়াম ওয়াটস প্রথমে রাজি ছিলেন না যে আচ্ছা ম্যাড্রাস ফোর্ট ছেড়ে যাব, ফ্রেঞ্চরা তো আসছে অতগুলো জাহাজ নিয়ে। তো ক্লাইভ মানিয়ে বুঝিয়ে রওনা দিলেন ওদিক থেকে অনেকগুলো নিয়ে, জাহাজ নিয়ে, এবং 6 সপ্তাহের মধ্যে উনি পৌঁছে গেলেন। কিন্তু তখন অলরেডি সিরাজ কলকাতাতেই আছে। সিরাজ কলকাতা না, উনি এসেছেন কলকাতা তখন আলীনগর হয়ে গেছে। রাজা মানিকচাঁদ বলে একজন, তাকে এই জায়গাটার দায়িত্ব দিয়ে সিরাজ আবার মুর্শিদাবাদে চলে গেছে। তো এই যে রাজা মানিকচাঁদকে দেয়া হলো কলকাতা আলীনগরের দায়িত্ব, এতে মির্জাফর খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এই পুরো যুদ্ধটা তো আমি জিতলাম, মানে জেতালাম, তো মানিকচাঁদকে কেন দেয়া হলো? সিরাজ তো মির্জাফর তখন বয়স্ক, এবং সিরাজ ওপেনলি এই বয়স্ক জেনারেল যারা ছিলেন আলিবর্দী তাদেরকে অপমান করছেন। উগ্র জাতীয় মানুষ। তো ক্লাইভ এলেন এবং ক্লাইভ এসে 2 জানুয়ারি 1757 উনি আবার নিয়ে নিলেন আলীনগর। ফোর্ট উইলিয়ামটা অন্তত দখল করে ফেললেন, আবার পুনর্দখল করে নিয়ে নিলেন আর কি। আচ্ছা, এটা ক্লাইভই করলেন, রবার্ট ক্লাইভ এটা করলেন। কারণ ওনার ওই যে রবার্ট ক্লাইভ তো গুন্ডা জাতীয় এবং ওনার মিলিটারিলি খুব পাওয়ারফুল। তো এই কলকাতার আগে নাম ছিল আলীনগর, এই আগে কোনো নাম আলীনগর ছিল না, এটা 1 বছরেরও কম সময় আলীনগর নাম ছিল। এবং সেই সময়টা কলকাতার ইতিহাসের খুব সুবর্ণ সময় নয়, অন্তত কলকাতার হিসেবে। কলকাতার সমৃদ্ধিটা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই সমৃদ্ধি। তো প্রথমত এটা হলো, ফোর্ট উইলিয়াম জেতা হলো। তারপরে উইলিয়াম ওয়াটস এবং ক্লাইভ মিলে বললেন এবার তাহলে ফ্রেঞ্চদেরকে দেখে নেওয়া হোক চন্দননগর। তো ওই আবার শিপ নিয়ে তারা গেলেন চন্দননগর, ফ্রেঞ্চদেরকে হারানো হলো ওখানকার ফোর্টে। তো এই আমাদের বাংলা থেকে ফ্রেঞ্চদের অস্তিত্ব সেভাবে মুছে গেল। আচ্ছা, 1757-তেই হলো এটা। সেই যে জাহাজগুলো ফ্রেঞ্চদের কাছ থেকে বেরিয়েছিল, ওরা গেছে কোথায়? ওদের আসলে ইন্ডিয়াতে আসার কথাই ছিল না।
আচ্ছা। এটা ভুল ইন্টেলিজেন্স ছিল ব্রিটিশদের কাছে, এরা সব ইন্ডিয়াতে যাচ্ছে। কিন্তু আসলে ওরা কোনোদিনও ইন্ডিয়াতে কিন্তু ওই পার্টিকুলার ওই ব্যাপারটার জন্য অনেক কিছু হয়ে গেল, হ্যাঁ কারণ আইডিয়াটার জন্য। হ্যাঁ কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব সৈন্য নয় তো, এরা তো সব ব্রিটিশ সৈন্য, হ্যাঁ, মানে ব্রিটিশ রয়্যাল নেভির হ্যাঁ, এবং রয়্যাল মেরিনস। তো তাদের দিয়ে ফ্রেঞ্চদেরকে চন্দননগরে হারানো হলো, আলীনগর পুনরুদ্ধার হলো। এই সময় এই জগৎ শেঠ, মির্জাফর এরা দেখলেন এটা একটা সুযোগ পাওয়া যায়। সিরাজউদ্দৌলার থেকে তারা অতিষ্ঠই ছিলেন যে এদের কাছে তো মিলিটারি পাওয়ার অনেক বেশি, এদেরকে কাজে লাগিয়ে তাহলে সিরাজকে উৎখাত করা সম্ভব। সেই বিশ্বাসঘাতক থিওরি এখানেই আসলো, মানে এটাই হলো সেই বিশ্বাসঘাতক থিওরি। তো তখন তারা একটা ষড়যন্ত্র করলেন। আচ্ছা, এই ষড়যন্ত্র কিন্তু এই প্রথম নয়, মানে আমি যে বললাম জগৎ শেঠ আলিবর্দি খাঁ যে এসে মসনদে বসেছেন সেটাও একটা ষড়যন্ত্রই। হ্যাঁ, জগৎ শেঠরা সবসময়ই তাদেরকে তাদের পছন্দসই মানুষকে মসনদে বসানোর জন্য টাকা পয়সা দিয়ে বসিয়েছে, সেটা আলিবর্দি খাঁর ক্ষেত্রেও ঠিক। সিরাজের সময় তাদের মনে হচ্ছে যে সিরাজউদ্দৌলার কাজ ঠিক হচ্ছে না, কিং মেকার, তাহলে আরেকজনকে করা হোক। এটা বুঝতে পেরেছি, মানে আজকের দিনে যেরকমভাবে শিল্পপতিরা মন্ত্রীকে বসান, কিছু মনে করবেন না, কোনো নাম বলিনি কিন্তু আমি। তো এবং মির্জাফর এতে যোগ দিলেন, আরও কিছু লোকজন যোগ দিলেন। ওই কাশিমবাজার কুঠিতে তখন ষড়যন্ত্রটা হলো, যেটা নিয়ে আর বিস্তারিত আর বলছি না কারণ ওটা নিয়ে প্রচুর গল্প কাহিনী হয়েছে। তবে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো কোনো রাজত্ব করার উদ্দেশ্য নেই, না এটাও নেই, এবং ফাইনালি পলাশি অবধি। হ্যাঁ, তো তাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো রাজত্ব করার দরকার নেই, ওটা ব্যবসায়ী। তো ওদের উদ্দেশ্য মানে ওদের ইন্টারেস্টটা কি এই পুরো ঘটনাতে? ওদের ইন্টারেস্ট হচ্ছে 28 মিলিয়ন রুপিস, মানে প্রায় 3 কোটি টাকা। এটা কে দেবে? জগৎ শেঠ দেবে? মির্জাফর এবং জগৎ শেঠ মিলে দেবে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধটা করে তাদের হয়ে। রবার্ট ক্লাইভ কিন্তু শাসন করার জন্য পলাশিতে আসেননি, উনি টাকাটার জন্য এসেছেন। কারণ ব্রিটিশরা, বললাম ব্রিটিশরা তখন সেনা ভাড়া দিচ্ছে, সেনাদের ভাড়া হচ্ছে 30 লক্ষ পাউন্ড বা 3 কোটি টাকা, যেটা আজকের দিনে $315 মিলিয়ন পাউন্ড। বাপরে, হিউজ, মানে বাপরে বাপ, এত টাকা! জগৎ শেঠের তখন এত টাকা ছিল? এটা কিছু নাই আর কি, মানে সেটাই বলছি, মানে এটা যে এমনি দিচ্ছে, মানে বিরাট টাকা ছিল আর কি, বিরাট টাকা। তো সিরাজ বলছি, ক্লাইভ রওনা হলেন সৈন্য সামন্ত নিয়ে ওদিকে। এবার কথাবার্তা হয়ে গেছে, তখন তো আর এখন কেমন ইন্টারনেট ইমেল নেই বা হোয়াটসঅ্যাপ নেই, একটা চিঠি যাচ্ছে, সেটাও খুব গোপনে পাঠাতে হচ্ছে। তো কন্ট্রাক্ট সাইন হয়েছে ওদের মধ্যে, ডিল ট্রিটি সাইন হয়েছে। কিন্তু যখন ক্লাইভ রওনা দিয়েছেন, একটু যাচ্ছেন ফলতায় দাঁড়াচ্ছেন, কাটোয়ায় দাঁড়াচ্ছেন, মির্জাফরকে মেসেজ পাঠাচ্ছেন যে আমি কিন্তু আসছি, তৈরি তো তুমি সাপোর্ট করবে তো? কারণ মির্জাফর বলছেন তোমরা এসো, যখন তোমরা এসে পৌঁছবে আক্রমণ করার জন্য তখন আমিও জয়েন করবো তোমাদেরকে। মির্জাফরের থেকে আর জগৎ শেঠের থেকে কোনো উত্তর আর পাচ্ছে না ক্লাইভ। আরও এগোচ্ছে, আবার পাঠাচ্ছে মেসেজ, তাও উত্তর আসছে না। ক্লাইভও দ্বন্দ্বে পড়ে গেছে যে আমাকে কি ব্লাফ করলো নাকি ওদের একটু সাহসে ঘাটতি পড়ে গেল। তো যাই হোক, ক্লাইভ তাও এগিয়েছেন, এগোতে এগোতে পলাশিতে যুদ্ধ শুরু হলো। পলাশিতে গিয়ে দুটো মুখোমুখি হলো, পলাশিতে যুদ্ধ শুরু হলো। এবং ক্লাইভ কিন্তু শুরুর দিকে, এবং মির্জাফরের বাহিনী কোনো লড়াই করছে না, মির্জাফরের বাহিনী আসেনি, দাঁড়িয়ে আছে, লড়াই করছে না। কিন্তু এবং কিছু লোক লড়াই করছেও আবার অল্প অল্প করে, মানে ডাইরেক্টলি জয়েন করছে না মির্জাফর। ক্লাইভের সৈন্য একটু একটু হাঁটতে শুরু করলো পলাশিতে। এমন সময় বৃষ্টি নেমে গেল। জুন মাসে তো বৃষ্টি হয় এদিকে। বৃষ্টি নেমে যাওয়াতে কি হয়েছে, ব্রিটিশরা তো ডিসিপ্লিন, তারা ত্রিপাল দিয়ে সমস্ত ওদের বারুদ টারুদগুলোকে ঢেকে নিয়েছে। সিরাজের ফোর্স সেটা করেনি। বৃষ্টি যে থামলো, সিরাজের ফৌজ, মূলত মীর মদন, তিনি ভাবলেন এরা আর তো আমাদেরকে গোলা ছুটতে পারবে না, কারণ বারুদ তো ভিজে গেছে, আমরা এগিয়ে গেল। ব্রিটিশদের তো ঢাকা ছিল সব শুকনো বারুদ, তারা তখন গোলা ছোড়া আরম্ভ করলে মীর মদন মারা গেলেন। বাপরে, প্রকৃতি মাঝখানে বাদ সাধলেন। মীর মদন মারা যাওয়ার পরে সিরাজের সৈন্য ভেঙে পড়লো, এবং তখন দেখা গেল যে একটা সাইডে একটা সৈন্য ছিল সিরাজের, তারা ফিরে চলে যাচ্ছে, ওটা হচ্ছে মির্জাফরের সৈন্য। তো এই
রবার্ট ক্লাইভ জিতলেন। সিরাজ প্রাসাদে গিয়ে একদিন কাটালেন, তারপরে তার হারেমের লোকজনকে পাঠিয়ে দিলেন জুয়েল মানে রত্ন নিয়ে। তারপর উনি কিছু মানুষকে নিয়ে, মেয়েকে নিয়ে নৌকোয় করে চলে গেলেন, আর এদিকে মির্জাফরকে রবার্ট ক্লাইভ বসালেন সিংহাসনে। বসিয়ে প্রথম কাজ কি, আমার টাকাটা দাও তাহলে এবার। টাকা তো নেই, দেখা গেছে যে যেটুকু রত্ন ছিল ওটা সিরাজ নিয়ে গেছে, আর বাকিটা অত টাকা নেই ট্রেজারিতে মির্জাফরের কাছে বা এমনিতে। এবার প্রেশার দিতে আরম্ভ করলেন যে তুমি যদি না করো তাহলে বোঝো, কিন্তু মানে এটার জন্যই কিন্তু আমরা করেছি। তো বেশ কিছুদিন পর ব্যাপারটা হলো যে পাওয়া গেল, এবং প্রচুর টাকা পয়সা নিয়ে সিরাজ ফিরলেন কলকাতায়। ক্লাইভ প্রচুর টাকা পয়সা নিয়ে ফিরলেন কলকাতায়, বিরাট ধন সম্পদ আর কি। এবং তার মধ্যে সিরাজের বারবার সিরাজ বলে, তার মধ্যে ক্লাইভের নিজস্ব একটা বড় পার্ট ছিল, এই ক্লাইভের জয়। এদিকে সিরাজের সাথে কি হলো আমরা জানি, যে ওকে খুঁজে বার করা হলো এবং সেখানে তারপরে মারা হলো, ওকে মেরে টুকরো টুকরো করে তারপরে হাতিতে করে ঘোরানো, এবং মিরন মেরেছিলেন। এই সিরাজ শেষ এবং মির্জাফরকে গদিতে বসানো হলো, এবং রবার্ট ক্লাইভ এটা জানতেন যে এই যে আমি বসালাম এ আমাদের কাছে হাতের পুতুল হয়েই থাকবে, কারণ এক তো বয়স হয়ে গেছে ভদ্রলোকের মির্জাফরের, প্লাস এর পুরো স্ট্রেংথটাই আমাদের উপরে ডিপেন্ড করছে, আর জগৎ সেটাও আমাদের হাতে, কাজেই এর বেশি আর মির্জাফর কিছু করে উঠতে পারবে না। তো এই হচ্ছে আমাদের পলাশী অবধি বাংলার ঘটনা। এখানে একটা জিনিস বোঝা দরকার যে এই সময় দিল্লিতে কি হচ্ছে, কারণ আমরা ছেড়ে এসেছিলাম দিল্লিটাকে। দিল্লিতে ওই সাদাতের পরে দিল্লিতে শাহ আলম তখনও শাহ আলম আসেনি, তখন দিল্লি খুব উইক, এই তো নাদের শাহর আক্রমণের পরে। তো সাদাত খানের পরে যিনি লখনৌর হয়েছিলেন তিনি হচ্ছেন সফদর জং, আর ওদিকে ছিলেন তোর নিজামুল মুলক, তার বাবা তার নাতি হচ্ছে ইমাদুল মুলক। তো সফদর জং ইমাদুল মুলককে খুব যত্ন করে মানুষ করেছেন। ইমাদুল মুলক একেবারে মানে খুব হিপোক্রিটিক একটা লোক আর কি। বাইরে থেকে সে দেখাচ্ছে সে সাংঘাতিক ধার্মিক, সবসময় হাতে ওই মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে সব প্ল্যান করছে সফদর জংয়ের বিরুদ্ধেই লড়াই করার। আচ্ছা। এবং এ কী করেছে, ইমাদুল মুলক একটা সময় আক্রমণ করে আহমেদ শাহ গুলানি এবং যে মুঘল এম্পায়ার ছিলেন তাদেরকে মেরে ফেলে তার নিজস্ব হাতের পুতুল আলমগীর তাকে বসানো হলো সিংহাসনে। আলমগীর সেকেন্ড আলমগীর, তার ছেলে শাহ আলম, তিনি এখন বড় হয়ে উঠেছেন আর কি এই 1756-57 সময়। সে চিরকাল ওই পুরানো আমাদের লালকেল্লাতেই মানুষ হয়েছে। শাহ আলম একটা ভুল সময় জন্মগ্রহণ করেছেন অ্যাকচুয়ালি, কারণ শাহ আলমের মূল ন্যাকটা ছিল হচ্ছে কাব্য টাব্য করাতে। উনি আফতাব নাম দিয়ে বেশ ভালো ভালো শায়েরি টায়েরি করেছেন, খুবই কালচার্ড এবং খুবই উর্দু পার্সিয়ান সব ভাষা জানেন এরম একজন মানুষ। তো সে বুঝতে পেরেছে যে আমার বাবা যে এখানে মুঘল এম্পায়ার হয়েছে এর কাছে কোনো ক্ষমতা নেই, ক্ষমতাটা পুরো ইমাদের হাতে। তো একে এবং পুরানো কেলা থেকে একে বেরোতেও দেওয়া হয় না। সে একবার বেরিয়ে তার সে একজন সুফি বখতিয়ার খাকি বলে একজন সুফির ওখানে মেরলিতে, ওখানে গিয়ে সে আছে, একটা ছোট ক্যাম্পেইন করে ফিরেছে আর কি। তো ইমাদ বলছে এসো দেখা করো, তুমি খুব ভালো একটা হাসিতে গিয়ে খুব ভালো ট্যাক্স কালেক্ট করে এসছো। ইমাদ বলেছে আমাকে আবার পুরানো কিলাতে দিয়ে অ্যারেস্ট করার ফন্দি। শাহ আলম পালিয়ে গেলেন ইমাদের থেকে, এবং বুঝতে পারছেন যে ওখানে আর আলমগীর হাতের পুতুল হয়েই রয়েছে, আমাকে যদি সিংহাসনে বসতে হয় তাহলে ইমাদকে হারাতে হবে। আচ্ছা, তা নাহলে ইমাদ আমাকে মেরে ফেলবে। উনি পালিয়ে তখন আসছেন, এবং উনি যখন আসছেন তখন বুঝতে পারছেন যে যদি আমাকে জিততে হয়, মুঘল সাম্রাজ্য আবার পুনরুদ্ধার করতে হয়, তাহলে বাংলার সম্পদটা আমার দরকার। আচ্ছা, তখন বাংলা একটা ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম, সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলার সম্পদ আমার দরকার। তো এবার আমি বাংলার দিকে এগোই আক্রমণ করার জন্য। আচ্ছা, এই মির্জাফর যখন রয়েছেন তখন শাহ আলম ধীরে ধীরে আচ্ছা আসছেন বাংলার দিকে। তার মানে শাহ আলম তখন
বুঝলাম, মানে সে কি বাংলার কথা ভাবলো, মানে বাংলার দিকে আসার কথা সে ভাবলো, বাংলার দিকে রওনা দিল। বাংলার দিকে রওনা দিল কারণ হচ্ছে দিল্লিতে গিয়ে আবার আমাকে মসনদে বসতে হবে, তার জন্য টাকা চাই। এবং বাংলাই হলো ওই জায়গাটা যেখান থেকেও টাকা ইনকাম করতে পাবে। এদিকে বাংলার পলাশির ঘটনা ঘটেছে, পলাশির ঘটনার পরে মীর জাফরকে মসনদে বসিয়ে ক্লাইভ আবার ফিরে গেছেন কলকাতায়, এবং ফিরে গিয়ে তারা প্ল্যান করছেন যে আমাদের তো কাজ শেষ, এবার আমরা ফিরে যাই, টাকা পয়সাও নিয়ে নিচে সব হয়ে গেছে, এবার আমরা মাদ্রাস ফিরে যাব। তো তো মীর জাফরের রাজত্ব দেখা গেল যে প্রচণ্ড একটা, মানে মীর জাফর একবার ইনএফিশিয়েন্ট একজন মানুষ, কারণ তিনি পড়াশোনা তো প্রথমত জানতেনই না, রাজ্য শাসনেরও কোনো অভিজ্ঞতা তার ছিল না, সেনাপতি ছিলেন, এবং টাকা পয়সা ম্যানেজ করতে পারছে না, নিজের ওপরে বহুত খরচা করছে, প্রচুর খরচা করে ফেলছে নিজের ওপরে, আজানুলম্বিত মুক্তর মালা টালা এই সমস্ত পড়ছে, কিন্তু নিজের সৈন্যকেই টাকা দিতে পারছে না। 15 মাসের মধ্যে 3 মাসের মাত্র মাইনা দিতে পেরেছে। তো সৈন্যরা দিক থেকে বিক্ষোভ শুরু করে দিয়েছে। আর ব্রিটিশরা এই যে একটা নতুন পাওয়ার পেয়েছে, এই নতুন পাওয়ার পেয়ে তাদেরও মাথা হয়ে গেছে খারাপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, বাকিরা, মানে তখন অনেক ইংরেজরা তারা সমস্ত রাজ্যের বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলা বলতে কিন্তু এখানে বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, প্রায় 400 মতন তারা ট্রেডিং পোস্ট বানিয়েছে, এবং সেখানে যথেচ্ছাচার করছে আর কি। কারো থেকে জমি নিয়ে নিচ্ছে জোর করে, ট্যাক্স তো দিচ্ছেই না কাউকে, অনেক কম দামে লোকের ওপরে অত্যাচার করে জিনিসপত্র কিনে নিচ্ছে, একটা প্রচণ্ড অরাজকতার মতো অবস্থা। তার মানে ওরা ওই পাওয়ারটা ফিল করছে সেই সময়, একদম পাওয়ারটা ফিল করছে। এদিকে মানে মীর জাফরের রাজত্ব আর কি ধসে যাবে এরকম একটা অবস্থা। এটাতে খুব কনসার্ন যে ভদ্রলোক হলেন, তাকে আমরা অনেকবার ইতিহাসে শুনেছি, ওয়ারেন হেস্টিংস। কাশিমবাজার কুঠিতে যখন সিরাজ আক্রমণ করেন, তখন ওয়ারেন হেস্টিংস ওখানে একজন জুনিয়র স্টাফ। তারপরে এই পলাশি টলাশি হওয়ার পরে উনি ডেপুটি গভর্নর হিসেবে কলকাতা পড়ে, তো তিনি খুব কনসার্ন, এবং তিনি ভাবছেন যে এটা থেকে কী করে বের করা যায়। ওদিকে শাহ আলম আসছে, এরকম একটা অবস্থা। এখান থেকে ভারতের ইতিহাস আগামী 40 বছরে আমরা দেখব প্রায় গেম অফ থ্রোনস চলছে সারা ভারত জুড়ে। কুশীলবরা কারা? শাহ আলম, সুজাউদ্দৌলা যিনি আওয়াধের তখন নবাব, তিনি, এদিকে মীর জাফর, তার জামাই মীর কাসেম, ব্রিটিশরা একদিকে, ফ্রেঞ্চরা একদিকে, মারাঠারা আছে, আফগানরা রয়েছে, কারণ আহমেদ শাহ দুরানি আফগান। এই নাদের শাহর পরের যে আক্রমণগুলো শুরু হলো সেগুলো হচ্ছে আফগান আক্রমণ। আহমেদ শাহ দুরানি বারবার আসছে এবং এসে এসে লুট করে নিয়ে চলে যাচ্ছে। মারাঠাদের সাথে তাদের দিল্লিতে সাংঘাতিক ঝামেলা চলছে, মানে লড়াই চলছে, এবং তৃতীয় পানিপথের যুদ্ধে আমরা সবাই জানি যে মারাঠাদের সাংঘাতিকভাবে বিপর্যস্ত করে আহমেদ শাহ দুরানি চলে গেলেন, এবং দিল্লির মসনদে নয় কিন্তু দিল্লিকে মূলত চালাচ্ছেন আফগানরা, রোহিলা আফগান। আর ওদিকে হায়দার আলী, টিপু সুলতান দাক্ষিণাত্যের বড়, তিনি ওখানকার যে আগের রাজা ছিলেন, হিন্দু রাজা, তাকে ওয়াদিয়ার, তাদেরকে সরিয়ে হায়দার আলী মসনদে বসেছেন, এবং তার ছেলে টিপু সুলতান, এরাও একভাবে সাম্রাজ্য বিস্তার করছে, হায়দ্রাবাদ নিজের মতো করে। এই সব কুশীলবরা আগামী 40 বছর ভারতবর্ষের ইতিহাসকে পরিবর্তন করবেন, আমরা দেখব ধীরে ধীরে। কিন্তু বাংলাতে তার আগে আসি, যে বাংলায় যখন শাহ আলম আসছেন ওদিকে, তখন এই জগৎ শেঠ এবং পুরনো যারা মুঘল অ্যারিস্টোক্র্যাটসি ছিল আর কি, তারা ভাবছে যে এই একটা সম্ভাবনা তো দেখা দিচ্ছে যে আবার মুঘল সাম্রাজ্য পুনঃস্থাপিত হবে, তারা ওকে বিভিন্নভাবে অর্থ সাহায্য ইত্যাদি করছে। এর মাঝখানে ওই ইমাদুল মুলক, সে শাহ আলমের বাবাকে মেরে ফেলেছে, আলমগীর টুকে, এবং তারপর শাহ আলম এই এলাহাবাদে থাকাকালীনই তাকে, মানে ডিফল্ট আর কি, বাই ডিফল্ট তাকে মুঘল এম্পায়ার ডিক্লেয়ার করা হলো। এবার শাহ আলম এসে লড়াই শুরু করে দিলেন। পাটনাতে এসে পাটনার দিকে আসছেন, লড়াই শুরু হলো মীর জাফরের সৈন্য এবং ইংরেজদের সাথে। তখন মীর জাফরের ছেলে মিরনের সাথে লড়াই, এবং সেখানে ব্রিটিশরা কিন্তু শাহ আলমের ফোর্সকে হারিয়ে দিলেন। ব্রিটিশ এবং মিরনরা মিলে শাহ আলমের ফোর্সকে দিলেন হারিয়ে, এবং সেখান থেকে শাহ আলম আবার ফেরত চলে গেলেন, যে না
এদের সাথে লড়াই, মানে বিশেষত ব্রিটিশদের সাথে লড়াই করে আমরা পারবো না। তখন আমাদের ইংরেজরা বুঝলেন যে মির্জাফরকে দিয়ে হবে না ব্যাপারটা, মির্জাফরকে দিয়ে হবে না, বরং তার একটা অল্টারনেটিভ খোঁজা হোক। অল্টারনেটিভকে ওয়ারেন হেস্টিংস দীর্ঘদিন ধরে মীর কাসেমের ওপরে তার নজর ছিল, মানে মির্জাফরের যে জামাতা আর কি, মীর কাসেমকে তখন গদিতে বসানো। সেইটা কীরকমভাবে হলো যে মীর কাসেমকে বলে তুমি গদিতে বসবে, কিন্তু মির্জাফরকে চট করে তো সরানো যাবে না। একটা প্ল্যান করা হলো যে এই যে বিক্ষোভ করছে সৈন্যরা, এরা গিয়ে মুর্শিদাবাদের প্যালেস আক্রমণ করলো, মির্জাফরকে বাঁচিয়ে আনছে ব্রিটিশরা, এরকম একটা করে নৌকোয় উঠিয়ে দিল ওকে, আপনাকে বাঁচাচ্ছি। আচ্ছা। আর তখন বললো মীর কাসিমকে আপনি চলে যান। তো সে গিয়ে সেই গদিতে বসলো, প্ল্যান করে একদম, হ্যাঁ বসলো যে এবার আমি শান্ত করে দিচ্ছি তোমাদেরকে, আমি সব দেখব। আর মির্জাফর কিছুদূর নদীতে আসার পরে বুঝতে পারলো যে এরা তো আমাকে কলকাতায় নিয়ে চলে যাচ্ছে। বলে আরে আমাকে ক্লাইভের সাথে একবার কথা বলতে দাও। কিছু না, মির্জাফরকে নিয়ে গিয়ে কলকাতায় একটা প্যালেসে, যেটা এখনও আছে, সেখানে রাখা হলো। আর মীর কাসেম তখন হলেন বাংলার নবাব। কিন্তু মীর কাসেম আর মির্জাফর কিন্তু এক নয়। মির্জাফর যেমন সম্পূর্ণ একদম হাতের পুতুল, মীর কাসেম তা নয়। মীর কাসেম বুঝেছিলেন যে এই ব্রিটিশদের একটা শক্তি তো বৃদ্ধি পাচ্ছে, এদেরকে আমার কন্ট্রোল করতে হবে, নইলে পরে আমি অ্যাকচুয়ালি নবাব হয়ে উঠতে কখনো পারবো না। তো তিনি নিজের ধীরে ধীরে সৈন্য সামন্ত বাড়ানো শুরু করলেন, এবং দুজন বড়, এবং উনি বুঝেছিলেন যে ইউরোপিয়ানরা খুব ভালো যুদ্ধ করতে পারে। এতক্ষণে তো একটা জিনিস ক্লিয়ার, যে ব্রিটিশদের যে সৈন্যের যে পাওয়ার, সেটা ওদের জন্য বিরাট কাজ করেছে এখন একদমই। তো উনি তখন কি হলো, তখন দুজন, একজন জার্মান যাকে নাম দিলেন সুমরু, হ্যাঁ আসল নাম ছিল তার ওয়াল্টার রেনহার্টকে সুমরু নাম, আরেকজন হচ্ছে আর্মেনিয়ান, তাকে নাম দেওয়া হলো গুরগিন খান। দুজন জেনারেল নিযুক্ত করলেন, এবং ট্যাক্স ভালো কালেক্ট করা শুরু হয়েছে, এসব শুরু হয়েছে। ট্যাক্স কালেক্ট করা শুরু হয়েছে মানে কোথা থেকে ট্যাক্স কালেক্ট? বাংলা থেকে, যেটা মির্জাফর করে উঠতে পারছিলেন না। মীর কাসেম আসার পর সেই যে ট্যাক্স কালেকশনের সিস্টেমটা আবার পুনঃস্থাপিত হলো, সৈন্যবল বৃদ্ধি পেল, এবং ইংরেজদের সাথে উনি সব কথা শুনে চলছেন না, এসব বোঝা যাচ্ছে। ব্রিটিশরা তখন, মানে গেম অফ থ্রোনস তো, ব্রিটিশরা দেখলো মীর কাসেমকে তো আমরা কন্ট্রোল করতে পারছি না, একে কন্ট্রোল করার একটা বুদ্ধি আছে। শাহ আলম হেরে গেছিলেন, ব্রিটিশ সৈন্যরা ওর পেছন পেছন ধাওয়া করেছে শাহ আলমের পেছনে, কর্মনাশা নদী অবধি পৌঁছে গেছে। ওইখানে পৌঁছানোর পরে শাহ আলমের সাথে ব্রিটিশরা একটা সন্ধি করলেন। আচ্ছা। শাহ আলমকে আবার পাটনায় নিয়ে আসা হলো, নিয়ে এসে মীর কাসেমকে বললেন দেখো তোমার সম্রাট এসে গেছে। মীর কাসেম গিয়ে তখন সম্রাট তো মুঘল সম্রাটের বিরুদ্ধে কিছু বললে পরে তো সেটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ কারণ লিগ্যাসি তো তাই বলছে, লিগ্যাসি তাই। তো মীর কাসেম গিয়ে তাকে নজরানা ফাজরানা দিয়ে বলেন হ্যাঁ এখন থেকে আমি ট্যাক্স পাঠাবো ওখানে। আর শাহ আলম যেহেতু ব্রিটিশদের সাথে এরকম একটা সন্ধিতে এসছেন, শাহ আলম বললেন যে একটা পার্ট বাংলার, এটা ব্রিটিশরা এখান থেকে ট্যাক্স কালেক্ট করবে এবং চালাবে, বাকি পার্টটা মীর কাসেম চালাবে। তো এমনি একটা ব্যবস্থা হলো। এই হচ্ছে আমাদের যেটা ইতিহাসে বারবার বলি যে বাংলায় দুটোই ছিল গভর্নমেন্ট, মীর কাসেমের সরকারও ছিল, ইংরেজ সরকারও ছিল। ইংরেজ সরকার মূলত দক্ষিণের দিকটা বাংলার, আর মীর কাসেম বাকি দিকটা দেখতেন, বিহার মূলত। তো মীর কাসেম কিন্তু মুর্শিদাবাদ থেকে আবার রাজধানী নিয়ে না, নিজে চলে গেছিলেন ওখানে। কোথায়? পাটনায়। আচ্ছা, পাটনায়, তারপরে মুঙ্গেরে গিয়ে উনি ওখান থেকে সরকার চালাচ্ছেন। তো এই সময় পাটনার একটা ফ্যাক্টরির সাথে খুব ঝামেলা হলো মীর কাসেমের। ইংরেজ ওয়ারেন হেস্টিংস যদিও চাইতেন যে মীর কাসেমের সাথে একটা সন্ধি করে ঠিক করে চালানো হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ ঘোষণা করে দিল মীর কাসেমের এগেনস্টে। এবং মুর্শিদাবাদ যেহেতু ফাঁকা, আবার মির্জাফরকে এনে বলল গদিতে আপনি বসুন, আপনি বাংলার নবাব। মানে হ্যাঁ, তো মুর্শিদাবাদের নবাব বানিয়ে দিলাম আবার আপনাকে। ও আচ্ছা, মুর্শিদাবাদই তো ক্যাপিটাল, ওখানে মসনদে তো কেউ নেই, আমরা তো যুদ্ধ করছি এবার মীর কাসেমের সাথে। বোঝো। আচ্ছা, তো আবার যুদ্ধ বেঁধে গেল, আবার পাটনায় যুদ্ধ শুরু হয়ে গেল। মীর কাসেমের শুরুতে মীর কাসেমই জিতছিলেন, কিন্তু শেষ অবধি ব্রিটিশদের কাছে আর পেরে উঠলেন না। না পেরে ওঠার পেছনে অনেক কারণ আছে, না পেরে ওঠার পেছনে একটা কারণ কিন্তু এই জগৎ শেঠো।
যে জগৎ শেঠ আবার ইংরেজদের সাথে হাত মিলিয়ে ব্যাপারটাকে যে মীর কাসেমের সাথে ব্যাপারটা চলছে না আর কি, এবং ওই কিছু কাউকে ঘুষ দিয়ে কেউ আবার ষড়যন্ত্র করছে ব্রিটিশদের সাথে মিলে মীর কাসেমের এগেনস্টে, এই সমস্ত হয়ে মীর কাসেম হেরে যাবেন প্রায়। সে সময় উনি একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। মীর কাসেমও খুব প্রজাবৎসল রাজা ছিলেন না, প্রচণ্ড উগ্র রাজা ছিলেন। তো তিনি সে সময় এক এক করে ওই গুরগিন খানকে মারলেন, ওনার সমস্ত সম্পদ নিয়ে ওনার মহিলা যারা ছিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন রোহতাসে, ওনার একটা কেল্লা ছিল সেখানে। জগৎ শেঠকে এই সময় মেরে ফেলা হলো। মীর কাসেম জগৎ শেঠকে মেরে ফেললেন যে তুমি ষড়যন্ত্র করছো আচ্ছা ব্রিটিশদের সাথে মিলে আমাকে উৎখাত করার জন্য। তো জগৎ শেঠকেও মেরে ফেলা হলো। তো এই হতলো। তখন উনি বললেন যে যারা আচ্ছা যুদ্ধে কিছু তো যুদ্ধের অপরাধী আর কি, যাদেরকে প্রিজনার অফ ওয়ার বলে, ব্রিটিশরা ছিল বলে এদের সবাইকে মেরে ফেলো। এত নিরস্ত্র মানুষ, সব নিরস্ত্র সৈন্য, তাদেরকে মেরে ফেলা হলো, যেটাকেও ব্রিটিশরা খুব এক্সাজারেট পরে করেছিলেন, যেটাকে পাটনা ম্যাসাকার বলা হয়। আচ্ছা, কেল্লার মধ্যে প্রায় 200 জন ব্রিটিশকে, একদম নিরস্ত্র ব্রিটিশ সৈন্য, যুদ্ধাপরাধী, এখনও তো মনে করা হয় যে প্রিজনার অফ ওয়ারকে কোনো আক্রমণ করাও যায় না কারণ তারা নিরস্ত্র, তাদেরকে উনি মেরেছেন। মেরে উনি চলে গেলেন ওদিকে কি বলে তোর কর্মনাশা নদী পারে, উনি চলে গেলেন সুজাউদ্দৌলার কাছে, শাহ আলম এবং সুজাউদ্দৌলার কাছে। গিয়ে বললেন দেখো বাংলার এই অবস্থা, আমাকে বাংলা থেকে উৎখাত করে দিয়েছে ব্রিটিশরা, আমাদের মুঘল সাম্রাজ্যটা তো বাঁচানো দরকার। ওদিকটা তো পুরো ভারতের সবচেয়ে ধনী একটা প্রদেশ, সেটা তো আমাদের হাত থেকে যাচ্ছে পুরো। আমরা যদিও এর আগে এই মীর কাসেম মীর জাফরের সাথে মিলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিলে শাহ আলমের সাথে যুদ্ধ করেছে, করে ভাগিয়ে দিয়েছে, কিন্তু তখন তারা বললেন যে আমরা তিনজন এক হয়ে আমরা ব্রিটিশদের সাথে লড়াই শুরু করি। সুজাউদ্দৌলা ওদের নবাব, তিনিও ভাবলেন যে হ্যাঁ এটা একটা ভালো সুযোগ, আমরা সবাই যদি এক হই তাহলে পরে এটা করা যায়, এবং বড় সৈন্য সামন্ত নিয়ে তারা রওনা দিলেন। সেই সৈন্য সামন্তের মধ্যে, যেটা আমরা নাগাদের আক্রমণের সময়, নাগাদের বইটা নিয়ে কথা বলার সময় বলেছি, সে অনুপগিরি, উনি সুজাউদ্দৌলার খুব কাছের, অনুপগিরি একদম লিড করছে তখন সেই আক্রমণ। তার সাথে আরো কিছু সৈন্য টৈন্য রয়েছে, ফ্রেঞ্চ কিছু সৈন্যরা তখন এদের সাথে। আচ্ছা, কিন্তু এই যুদ্ধে পাটনায় আবার যুদ্ধ হলো, আবার এরা পারল না। একটা কথা বল, সেটা হলো এদের কি কোথাও মনে হয়েছিল যে একটা থ্রেট আছে মসনদের উপর? না, মনে হয়নি মুঘল মসনদের উপরে কোনো থ্রেট আছে বলে এদের এখনো মনে হয়নি। তারা শুধু বাংলাটা যেহেতু ক্যাপচার করতে পারছে না, সেই জন্যই তারা এইটা করলো। সেই জন্যই তারা এটা করলো। তখনও তারা এটা বুঝতে পারছে না কখনোই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিজনেসের, মানে বারবার তারা লিখছেও বলছেও যে তোমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তোমরা কেন এই রাজনীতির মধ্যে ঢুকছো? ম্যাক্সিমাম তোমরা সৈন্য দিতে পারো টাকার বিনিময়ে, তার বেশি তো তোমাদের কোনো কাজ নেই। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু যখন লড়াই করছে তখন তারা কিন্তু একজন রাজার নাম করে লড়াই করছে। এই যে মির্জাফরকে আবার এনে মসনদে বসানো হলো মুর্শিদাবাদে, তখন তাকেও বললো যে না, কিন্তু তুমি আমাকে 5 মিলিয়ন দেবে, কিন্তু 50 লাখ টাকা কিন্তু আমরা নেব তোমার থেকে। এইভাবে ধীরে ধীরে বাংলার সম্পদ কিন্তু ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসছে। তো এবার লড়াই হলো পাটনাতে হলো, পাটনাতে এরা হেরে গেলেন, যেখানে ওই অনুপগিরি ইত্যাদি যে এরা বেশ ভালো করে লড়াই করলেন, কিন্তু হলো না। এরা চলে গেলেন বক্সারে একটা বড় যুদ্ধ হলো। শাহ আলম ডাইরেক্টলি, আচ্ছা শাহ আলম এই সময়, শাহ আলম লড়াইটা কিন্তু করছেন না সেভাবে। উনি বলছেন যে উনি প্রথমত তো ভীত, উনি একবার হেরে এসছে ব্রিটিশদের কাছে, উনি দেখে ফেলেছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা কীরকম লড়াই করতে পারে। উনি মোটামুটি শিওর ছিলেন যে সুজার মীর কাসেম বলছে বটে, কিন্তু এরা যুদ্ধটা জিততে পারবে না, আমি বরং একটু দূরত্বে থাকি যাতে ব্রিটিশদের সাথে আমার যোগাযোগটা থাকে। এবং ওনার মাথা আরেকটা বুদ্ধি ছিল যে ব্রিটিশরা তো যুদ্ধ করতে পারে ভালো, এদের সাহায্য নিয়ে আমি যাব দিল্লি। আচ্ছা, সুজার মাথায়, শাহ আলমের মাথায় এটাই চলছিল যে আমাকে একটা সৈন্য দরকার যেটা আমাকে ইমাদকে এবং ওখানে যারা আফগান আছে তাদেরকে হারাতে পারবে। তো ঠিক আছে, এটা তো চলছে।
ইনফ্যাক্ট একমাত্র সুজাই লড়াইটা লড়লেন, সুজা এবং তার নাগা সন্ন্যাসী যারা ছিলেন তারা এরাই লড়াইটা লড়লেন। মীর কাসেমও কেন যেন লড়াইটা লড়ছেন না, মীর কাসেম যুদ্ধ করছে না, যেই কারণে বক্সার হেরে যাওয়ার পরে সুজাউদ্দৌলা চলে যাবেন এবার ওই ইয়েতে লখনৌতে, কিন্তু মীর কাসেমকে উনি অ্যারেস্ট করলেন, সমস্ত সম্পদ নিয়ে নিলেন ওর থেকে এবং মীর কাসেমকে বললেন যে তুমি লড়াইটাই লড়নি, তুমি লড়াই লড়নি বলেই আমরা হেরে গেছি বক্সারে, নইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা হারিয়ে দিতে পারতাম। তো মীর কাসেম অ্যারেস্টেড হয়ে গেলেন, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এই মীর কাসেম যখন এবং ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু পাটনা ম্যাসাকারের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হন্যে হয়ে খুঁজছে মীর কাসেম, ধরলেই মারবে। তো মীর কাসেম একদম পালিয়ে গেছিলেন আগ্রায়, কপরদক শূন্য হবে ভাবে, কোনো সম্পদ নেই। যে কিনা এই যখন পাটনায় শাহ আলম এসেছিলেন তখন 21টা বড় বড় ট্রেতে করে শুধু মণিমুক্ত ভেট নজরানা হিসেবে দিতে পেরেছিলেন শাহ আলমকে। সেই মীর কাসেমের কোনো টাকা পয়সা নেই। ইনফ্যাক্ট বলা হয় যে আগ্রাতে যখন উনি মারা যান তখন ওনাকে কবর দেওয়ার টাকা পর্যন্ত ছিল না। বাপরে, কোথা থেকে কোথায় চলে যায়, পুরো গেম অফ থ্রোনই লাগছে আমার, পুরো গেম অফ থ্রোনসের মতো। তো বক্সার হেরে যাওয়ার পরে আবার ব্রিটিশরা শাহ আলমের সাথে দেখা করলেন। শাহ আলম দেখলেন ব্যাপারটা শেষ আর কি, বাংলা গিয়ে আমরা আর বিজয় করতে পারবো না। এই 1765-তে এ হলো যে দিওয়ানি, বাংলার দিওয়ানিটা দেয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, মানে বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টে জায়গার থেকে ট্যাক্স যা কালেক্ট হবে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালেক্ট করবে। এই অথরিটি কি মানে শাহ আলমই এই অথরিটি ছিল? শাহ আলম তখন লিগালি তো মুঘল রাজা, হ্যাঁ, মুঘল রাজা মানে হলো মানে ইন্ডিয়ারও এক নায়কতন্ত্রের এক নায়ক। হ্যাঁ, তো ব্রিটিশরা সুজাকে বললেন যে তুমি অবধে গিয়ে তোমার রাজত্ব করো, আমরা ওখানে ডিস্টার্ব করবো না। কারণ এই যে আফগানদের সাথে মারাঠাদের যুদ্ধ চলছে, দিল্লি খুব মানে চঞ্চল অবস্থা দিল্লির, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল তার মাঝখানে একটা অবধের রাজ্য থাক, যাতে ওটা একটা বাফার স্টেট হয়, আমরা তার এদিকটাতে ইস্টার্ন পার্টটা আমরা শাসন করি। তো সুজাকে বললেন তুমি গিয়ে আওধে চালাও। তো সুজা চলে গেলেন আওধে। শাহ আলমকে বললেন যে আপনি আর কাজ করুন, আপনি এলাহাবাদে থাকুন আর দিওয়ানিটা আমাদেরকে দিন, বাংলার পুরো ট্যাক্স কালেকশনটা আমরা করব। তার মানে এই প্রথমবার ইংরেজরা সেই অর্থে পাওয়ার পজিশন পেল 1765-তে, এই প্রথম ইংরেজরা বাংলার সম্পূর্ণ দিওয়ানিটা পেয়ে গেলেন। কোনো রাজা নয়, কোনো নবাব নয়। নবাব একজনকে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু সে কোনো কাজের কাজ কিছু করে উঠতে পারেনি। আর এটা ইংরেজদের পক্ষে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে একটা বিরাট জয়। কারণ হচ্ছে এবার আর কোনো মুক্ত টুক্ত সোনা রূপো এগুলো আর আনতে হচ্ছে না ইংল্যান্ড থেকে। ট্যাক্স কালেক্ট করছে, তার একটা খুব সামান্য যৎসামান্য অংশ যাচ্ছে শাহ আলমের কাছে, সেটাও একসময় উনি বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা পাঠানো। বাকিটা পুরো তো ইংরেজদের নিজেদের টাকা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা। সেই টাকায় সমস্ত জিনিস কিনছে, পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে, ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিক্রি করে প্রফিট করছে। এই হচ্ছে বাংলার সম্পদ ধীরে ধীরে ইংল্যান্ডে যাওয়া শুরু হলো। মানে আমরা নিজেরাই আমাদের পরাধীনতার খরচাটা দিয়েছি। আর যেটুকু দরকার, যেটুকু বাকি ছিল সেটুকু করেছেন আমরা বাঙালি ভদ্রলোকরা। কারণ এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফুলে ফেপে উঠলো, তখন প্রচুর বাঙালিরা এসে পড়লেন কলকাতায়। তাদের মধ্যে অনেকে শাহুকার, মানে মানি লেন্ডিং শুরু করলেন, অনেকে এই সুযোগটা সদ্ব্যবহার করলেন যে আমরা কিনে ব্রিটিশদের কাছে বিক্রি করি, টাকা করার প্রচেষ্টা চলল। এবং তখন বেশ বড় বড় এই সেই অর্থে বাবু বা ভদ্রলোক যে ক্লাসটা তৈরি হওয়া শুরু হলো। মল্লিক বাড়ির যে একটা বিরাট গৌরবপূর্ণ ইতিহাস, সেটাও এখান থেকেই শুরু। মূলত মল্লিক বাড়ি, প্রণম্য ঠাকুর বাড়ি, হ্যাঁ, শোভাদার রাজবাড়ি, বোধহয় যত আমাদের সমৃদ্ধশালী বাঙালি বনেদি পরিবার, তাদের ইতিহাসটা হচ্ছে এই যে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজটা করেছেন আর কি। এই বাংলায় জিনিসপত্র কেনা এবং তাদেরকে সুদ দেওয়া। যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর 10%, 12% সুদে টাকা দিতেন ইংরেজদেরকে, এবং সেখান থেকেই ঠাকুর পরিবারের এত সমৃদ্ধি, প্রতিপত্তি এবং সমৃদ্ধি। তো মানে এটা একটা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, যেখানে মানে ইতিহাসে বইয়ের হিসেবেই, যে
আমরা তো আমাদের সংস্কৃতি এবং ভদ্রলোক বাঙালি এর যে ভদ্রলোক সমাজ বা বাবু এদের সংস্কৃতি চর্চা নিয়ে তো খুব একটা শ্লাঘা রয়েছে আমাদের। এতই যদি সংস্কৃতি মনস্ক হবেন তাহলে মুঘলরা যখন রাজা টাজা ছিলেন তাদের ওখানে তো একটা আর্ট এবং বিভিন্ন রকম ঘরানা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের, নাচের, মিনিয়েচার পেইন্টিংয়ের এসব তৈরি হয়েছিল। আমাদের এখানে কিছু হয়নি কিন্তু বাংলায় সেরকম কিছু। এরা এই বাবু যারা তৈরি হয়েছেন যেহেতু কাঁচা টাকা পাচ্ছে তারা ফুর্তি টুর্তিতে ওড়াচ্ছেন। মল্লিক বাড়ির যেমন তারা তাদের কোচে ঘোড়া লাগাননি, জেব্রা লাগিয়ে ঘুরতেন, এতটাই টাকা ছিল আর কি। বাপরে, জেব্রা লাগিয়ে ঘুরতেন তারা। তো এই হলো। এরপরে 1770-এ বাংলায় একটা সাংঘাতিক বিষয় হলো, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। পরপর 3 বছর বৃষ্টি ভালো হলো না, ফলে দুর্ভিক্ষ হলো। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোরকমভাবে বাংলার যারা নবাব ছিলেন বা রাজা ছিলেন, যেমন সেই সময় পাটনার রাজা ছিলেন একজন ছোট রাজা আর কি, সীতাব রায় বলে, তিনি কী করেছেন, বেনারসে কম টাকায় চাল পাওয়া যাচ্ছে ওটা কিনে এনে ওই দামেই বিক্রি করা শুরু করলেন। যারা সেটাও কিনতে পারছে না তাদেরকে নিজের মহলে এনে রাখলেন এবং দুবেলা খাওয়া পড়া এগুলোর ব্যবস্থা করলেন। এগুলো কিন্তু ভারতবর্ষের যারা শাসক ছিলেন হিন্দু মুসলিম নির্বিশেষে তারা চিরকাল করে এসছে। যেমন লখনৌতে যে ইমামবাড়া তৈরি হয়েছিল সেটাও দুর্ভিক্ষের কারণেই তৈরি হয়েছিল, যে 40,000 লোককে তারা নিযুক্ত করেছিলেন যে তোমরা কাজ করো তার বদলে খাবার পাবে। তো কিন্তু ইংরেজরা কিন্তু সেসব কিছু করছেন না। বাংলার যারা ফুলে ফেপে ওঠা বড় লোকরা তারাও এসব কিছু করছেন না, বরং তারা তাদের যে খাজনা আদায়, ট্যাক্স কালেকশন, এটা আরও বাড়িয়ে দিয়েছেন। সেটাতে যেন এবং প্রফিটে যেন কোনো রকমের ঘাটতি না পড়ে, এটা তারা শুরু করেছেন। ফলে বাংলার দুর্ভিক্ষটা একটা অসম্ভব জায়গায় পৌঁছলো। প্রায় বোধহয় 12 লক্ষ 13 লক্ষ মানুষ মারা, মানে বলা হয় যে সে সময় 5 জনের 1 জন বাঙালি মারা গেছে দুর্ভিক্ষে। বাপরে। তো এবং ব্রিটিশরা অত্যাচার করেই চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওয়ারেন হেস্টিংস নিজে খুব অনুতপ্ত এই বিষয়ে, একটা অন্তত ওনার মতে তাই, কারণ উনি বারবার লিখেছেন তার জার্নালে। কারণ ওয়ারেন হেস্টিংস মূলত ভারতবর্ষকে ভালোবাসতেন। তিনি উইলিয়াম জোন্সকে নিয়ে এসে এখানকার সংস্কৃতি ইত্যাদির একটা ব্যবস্থা করেছিলেন, এশিয়াটিক সোসাইটি বানানোর ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা। তো এই খবরটা ধীরে ধীরে ব্রিটেনেও পৌঁছলো যে বাংলায় এরকম একটা অত্যাচার চলছে, তার জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে। ব্রিটেনে একটু গায়ে লাগলো। মূলত ওখানে 2 রকম কারণ আছে। একটা হচ্ছে যে এরকম খবর একদম সামনে থেকে দেখাটা তো খুব মুশকিল, তার জন্য ব্রিটিশদের খারাপ লাগছে। দ্বিতীয়, ব্রিটিশ পার্লামেন্টে যারা আছেন, এই যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়ে যাচ্ছে একের পর এক, এতে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটু ক্ষতিও হচ্ছে, তাদের লোন নিতে হচ্ছে প্রচুর। বিশেষত ইংল্যান্ডে তখন একটা ডিপ্রেশনের মতন অবস্থা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা ভালো নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে ব্রিটেনের সব পার্লামেন্ট এমপিরা, তারা বলছে যে এটা তো আমাদের কথা ছিল না, তোমরা ভারতবর্ষে গিয়ে এসব অত্যাচার করবে আর যুদ্ধ করবে, তার জন্য লস হচ্ছে, আমাদের শেয়ার প্রাইস পড়ে যাচ্ছে, আমরা তো লস করছি, সেটা একটা কারণ। তো এই সমস্ত মিলিয়ে ব্রিটেনে একটা তুমুল অশান্তি তৈরি হলো। অশান্তি মানে তুমুল নিন্দা তৈরি হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক কাজ করছে না। আর তখন রবার্ট ক্লাইভকে বলা যে রবার্ট ক্লাইভের কারণেই এই সমস্ত কিছু হয়েছে। আচ্ছা, এবং সেটা ব্রিটিশদের তরফ থেকেই বলা হলো। ব্রিটিশ পার্লামেন্টেই রবার্ট ক্লাইভের এগেনস্টে কথাবার্তা শুরু হয়ে গেল, ব্রিটিশ জার্নালে তোমার সমস্ত কথাবার্তা শুরু হয়ে গেল। রবার্ট ক্লাইভ নিজেকে অবভিয়াসলি ডিফেন্ড করার চেষ্টা করলেন। শেষ বয়সটা রবার্ট ক্লাইভের খুব একটা ভালো যায়নি। আচ্ছা, শেষ বয়সে উনি নিজের গলায় নিজে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছিলেন। বাপরে। ধন সম্পদ প্রচুর ছিল ঠিকই, কিন্তু যে নিজের গলায় নিজের ছুরি চালিয়ে আত্মহত্যা করতে পারে সে মানসিকভাবে নিশ্চয়ই একটা পয়েন্ট অবধি পৌঁছেছে, তারপরেই এটা করতে পেরেছে। হ্যাঁ, তো সে যেটা করেছে ভারতবর্ষে সেটা তার খুব একটা, মানে তার মাথায় কোথাও না কোথাও একটা এটা থেকে গেছে যে এটা আমি ঠিক করিনি। হ্যাঁ, যা হোক, ব্রিটেনে যখন এরকম কথা হচ্ছে তখন গভর্নমেন্ট থেকে বলে যে তাহলে পরে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকলে চলবে না, 3 জনের একটা টিম পাঠানো হবে যারা সুপারভাইজ করবে, যারা একটা কমিটি, যেটা হচ্ছে রাজার মানে সরকারের নিযুক্ত কমিটি, তারা
করবে। তো এই এসে পৌঁছলেন ফিলিপ, এই তিনজন, তার মধ্যে একজনের নামই ইম্পর্টেন্ট, সে হচ্ছে ফিলিপ ফ্রান্সিস। ওয়ারেন হেস্টিংস ততদিনে গভর্নর হয়েছে। ফিলিপ ফ্রান্সিস এবং এসে পৌঁছলেন ওয়ারেন হেস্টিংসকে ওভারসি করার জন্য, সুপারভাইজ করার জন্য। এই দুজনের মধ্যে সম্পর্ক কখনোই ভালো হয়নি। সম্পর্কটা তিক্ততার পর্যায়ে এমন পৌঁছয় যে 1780-তে দুজনের মধ্যে ডুয়েল হয়। আচ্ছা, সেই ডুয়েল কলকাতার যে বিখ্যাত ডুয়েল, কলকাতার যে বিখ্যাত ডুয়েল, সেটা যে বাংলার দুর্ভিক্ষ, তার কারণে ব্রিটিশ পার্লামেন্টে নিন্দা এবং ব্রিটেনের ওই ফিলিপ ফ্রান্সিসকে পাঠানো এবং ওয়ারেন হেস্টিংস এবং এর মধ্যে প্রচণ্ড ঝামেলা হওয়া। তো যা হোক, ডুয়েল হলো, ডুয়েলে কেউই মারা যায়নি, কিন্তু ডুয়েল যেদিন হয়েছে সেদিন সবাই বুঝতে পেরেছে এই দুইটা ভদ্রলোক, ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিস, এরা কোনোদিনও বন্দুক চালায়নি এর আগে। আচ্ছা, কাজে ডুয়েলে কিছু হওয়ার ছিল না। তবু ফিলিপ ফ্রান্সিসের একটুখানি চোট লেগেছিল, তারপর উনি ফেরত চলে গেছেন, ওয়ারেন হেস্টিংস ছিলেন। এরপরে ওয়ারেন হেস্টিংসের এগেনস্টে বড় কেস হবে, সেটাতে আমরা আসবো। এদিকে হায়দার আলীকে নিয়ে, টিপু সুলতানকে নিয়ে অনেক রকম কথা আছে, যে আজকাল বেশি আরও কথা হয়। তবে হায়দার আলী, টিপু সুলতান এরা কিন্তু খুব বেশি, মানে এরা একদিকে যেমন যে সমস্ত রাজ্য জয় করছেন সেখানকার লুটতরাজ করছেন, সেটা সে সময়কার নিয়ম, মানে সে সময়কার এটাই প্রচলন, নিয়ম নয়। সে সমস্ত জায়গার মন্দির টন্দির ভাঙচুর করছেন, এটা যেমন একদিকে সত্যি, তেমনি তাদের নিজস্ব রাজত্বে তারা আবার ব্রাহ্মণদেরকে প্রচুর গিফট দিচ্ছেন, প্রচুর টাকা পয়সা দিচ্ছেন। শৃঙ্গেরি মঠ, যেটা নাগাদের সময় আমরা বলেছি, শৃঙ্গেরি মঠে প্রচুর ধন সম্পত্তি তারা দিচ্ছেন, এটাও সত্যি। তো যা হোক, হায়দার আলী এবং টিপু সুলতান বুঝলেন যে ব্রিটিশরা যে কোনো সময় বাংলাতে যেটা করেছে সেটা এখানেও করতে পারে। তো তারা ফ্রেঞ্চদের নিযুক্ত করা শুরু করলেন, এবং হায়দার আলী, টিপু সুলতান মিলে কিন্তু একটা নেভি বানিয়েছেন, নিজস্ব একটা ট্রেডিং কোম্পানি বানিয়েছেন, ফ্রেঞ্চদেরকে রিক্রুট করে নিজস্ব বেশ ভালো মিলিটারি হয়ে উঠছে। এই আমরা দেখব ধীরে ধীরে আগামী 20 বছরে ব্রিটিশদের যে একটা ছিল, মানে অ্যাডভান্টেজ ছিল মিলিটারিলি, সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ অন্যরাও শিখে নিচ্ছে যে হ্যাঁ এটা করা যায়, এবং ওদেরকে টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। তো হায়দার আলী রীতিমতো তৈরি করেছে এবং মাদ্রাসে আক্রমণ করলেন, মাদ্রাস ফোর্টে জিতে গেলেন। ব্রিটিশরা কিছু করে উঠতে পারছে না, হায়দার আলী ওখানে বেশ শক্তপোক্ত। এই সময় আরেকজন ভদ্রলোক, নানা ফাডনাভিস, যিনি মারাঠা, তিনি হায়দার আলীকে এবং হায়দ্রাবাদের নিজামকে বললেন যে আসো আমরা তিনজন মিলে একত্র হই, না হলে পরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আটকানো যাবে না। তো এই তিন সৈন্য মিলে একত্র হয়ে আক্রমণ করেছে দক্ষিণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেখানে হেরে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আবার ওয়ারেন হেস্টিংস আসছেন, এসে একজন মারাঠাকে আলাদা করে নিলেন, নিজামকে আলাদা করে নিলেন, এসব চলছে আর কি। শাহ আলমকে আমরা ছেড়ে এসেছিলাম, শাহ আলম দীর্ঘদিন ছেড়ে এসেছিলাম, মানে ব্রিটিশরা এরকম ছেড়েই এসেছিল দিওয়ানির পরে। তারা বলেছিল যে হ্যাঁ আপনি যখন দিল্লি যাবেন আমরা সৈন্য টৈন্য দেবো। শাহ আলম বহুদিন অপেক্ষা করে দেখছেন যে ব্রিটিশরা সাহায্য করবে না, বরং ব্রিটিশ অফিসাররা রীতিমতো দুর্ব্যবহার করছে তার সাথে। তিনি বললেন আমি একাই যাব দিল্লি জয় করতে। তো নাজাফ খান বলে একজন ছিলেন, যিনি মীর কাসিমের সৈন্যও ছিলেন, নাজাফ খানকে তখন নিয়ে বললেন না চলো আমরা দিল্লিতে আক্রমণ করি আফগানদের ওপরে। আফগানরা তখন দিল্লির রাজা। তো সুজাকে বললেন, সুজা বললেন যাবেন না, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। শাহ আলম মানবেন না। ব্রিটিশদেরকে বললেন, ব্রিটিশরাও বললেন যে যাবেন না, ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ হচ্ছে যে শাহ আলম তখন মারাঠাদের সাথে কথা বলে বলছেন যে মারাঠারা আমাদেরকে সাপোর্ট করবে আফগানদের এগেনস্টে। আচ্ছা, মারাঠারা বলেওছে সেটা, যে আমরা আপনাকে সাপোর্ট করব, আমরা লড়াই করব। শাহ আলমের ফৌজ এবং মারাঠা ফৌজ মিলে আফগানদের ওপরে আক্রমণ করে দিল্লির মসনদ নিয়ে নেবে। আবার সুজা বলছেন যে মারাঠাদের উপরে বিশ্বাস করবেন না, কারণ মারাঠারা তো মানে কন্টিনিউয়াসলি মুঘলদের বিরুদ্ধেই লড়াই করে গেছে। হ্যাঁ, কিন্তু এই সময় শাহ আলমের সাথে মাহাজি সিন্ধিয়ার সাথে রীতিমতো সন্ধি চুক্তি স্থাপিত হয়েছে। কাজে আজকে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয় না, আমি শুরুতেই বলেছিলাম যে এই শাসকদের কোনো ধর্ম হয় না, শাসকরা ধর্মের জন্য কোনো লড়াই করেনি, তারা চিরকাল শুধুমাত্র তাদের পাওয়ারের জন্য লড়াই করেছে, রাজত্বের জন্য লড়াই করছে। মারাঠাদের সাথে সন্ধি হয়েছিল এবং এই সন্ধি কখনো ভাঙেনি, শাহ আলমের সাথে যে সন্ধিটা।
ইংরেজরাও বলল যে যেহেতু ইংরেজদের সাথে মারাঠাদের একটা লড়াই চলছে দক্ষিণে, ইংরেজরা বললো যে মারাঠারা যদি আপনাকে সাপোর্ট করে থাকে তাহলে আমরা আর যাচ্ছি না আপনার সাথে। নজাফ খানকে নিয়ে এবং সুজাউদ্দৌলা তখন অনুপগিরিকে বললেন যে এই তাহলে আমার নাগা ফৌজকে নিয়ে যান, আমি আর বাকি ফৌজ দিচ্ছি না। অনুপগিরি নজাফ খান মিলে শাহ আলম গেলেন এবং গিয়ে হারিয়ে দিলেন কিন্তু আফগানদেরকে, মারাঠাদের নিয়ে হারিয়ে দিয়ে উনি মসনদে বসলেন। কিন্তু দিল্লির সেই জৌলুস আর নেই, দিল্লির সেই জৌলুস নেই। দিল্লিতে মসনদে বসার সেই পাওয়ারটাও তখন নেই আর। হ্যাঁ, বসে কিছু একটা হচ্ছে না। মূল যেটা সবচেয়ে রিচ প্রভিন্স সেটাই ইংরেজরা সেখানকার ট্যাক্স কালেক্ট করছে, শাহ আলমকে কিছু পাঠাচ্ছে না। দক্ষিণের দিকে বেশিরভাগটাই মারাঠাদের হাতে, নতুবা হায়দ্রাবাদ, তারপর তোর আমাদের হায়দার আলী কর্ণাটকে, এরাও এনে। তো দিল্লির খুব একটা পাওয়ার নেই। যাই হোক উনি এদেরকে হারালেন এবং দিল্লিতে বসলেন। এখানে একটা ইম্পর্টেন্ট, এখানে গেম অফ থ্রোনসের সাথে মিল পাবেন হয়তো আপনারা অনেকে, যে গুলাম কাদের বলে এই আফগানদের একটা ছেলে ছিল, তাকে শাহ আলম নিয়ে এলেন নিজের কাছে, একদম নিজের ছেলের মতো মানুষ করলেন তাকে। হ্যান্ড অফ কিং হিসেবে না, হ্যান্ড অফ কিং না, যে তুমি ভালোভাবে মানুষ করছেন লাল কেল্লার ভেতরে, সেও বড় হয়ে উঠছে ধীরে ধীরে। এটা একটা বড় ভুল ছিল। আচ্ছা, কেন? কারণ এই গোলাম কাদের যখন বড় হলো তখন সেই শাহ আলমের এগেনস্টেই লড়াই করা শুরু করলো। লড়াইটা করা শুরু হলো মানে সাংঘাতিক। গোলাম কাদের হচ্ছে ওই ক্যারেক্টারটা কি বল, যে সবাই গেম অফ থ্রোনসে সবাইকে আটকে রেখে সাংঘাতিক অত্যাচার করতো, যার কাছে প্রচুর কুকুর টুকুর ছিল। এটা হলো ওই র্যামসে। হ্যাঁ, গোলাম কাদের ছিল র্যামসের মতন। ভারতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে উগ্র এবং অত্যাচারী যদি কোনো কাউকে বলা যায় তাহলে সেটা গোলাম কাদের। কারণ তিনি যখন আক্রমণ করেছেন, শাহ আলমের মানে ছুরি দিয়ে শাহ আলমের চোখ এমনি করে বের করে দিয়েছে, যেটা ভাবা যেত না সেই সময়। যুদ্ধে নয় কিন্তু, নিরস্ত্র অবস্থায়। আচ্ছা। মুঘল তাকেই মানে মানুষ করেছে ছেলের মতো করে তাকেই অসাধারণ। মুঘল মহিলাদেরকে একদম রাস্তায় দাঁড়া করিয়ে তাদেরকে বিবস্ত্র করে দেওয়া হয়েছে, যেটা ভাবা যেত না সেই সময়। মানে রাজার মেয়েটে এদেরকে আর কি, শাহ আলমের মেয়ে ইত্যাদি এদের সাথে এরকম করেছে। তো সে গিয়ে মসনদে বসেছে, শাহ আলমকে বন্দি, এবং খাবার দিচ্ছে না আর কি, মানে এই পরিমাণ অসভ্যতা। এই সময় মাহারজি সিন্ধিয়া এবং অনুপগিরি আবার ফিরে এলেন। ফিরে এসে দেখলেন যে একে হারাতে হবে, মানে একে রাখা যাবে না আর কি। তারা গোলাম কাদেরকে হারালেন। গোলাম কাদেরকে শুধু হারালেন না, একটা দৃষ্টান্তের মতন তাকে স্থাপন করা হলো, যে তার একদিন দুটো কান কেটে, নাক কেটে তাকে শহরে ঘোরানো হলো। একদিন তার দুটো চোখ কেটে সারা শহরে ঘোরানো, বাপরে বাপ। একদিন তার দুটো হাত পা কেটে সারা শহরে ঘোরানো হলো। মানে এটা কি নিদর্শনের জন্য দেখাচ্ছে যে গোলাম কাদের এরকম একটা অত্যাচার করেছিল, তাই এটা। এবং শেষ মুহূর্তে তাকে কুচি কুচি করে কেটে সারা শহরে ঘোরানো হলো, মাথাটা একদম শহরের মাঝখানে লটকে দেওয়া হলো আর কি। যে তো শাহ আলম সেই অর্থে মুঘল সম্রাট, কিন্তু তার শেষ অবস্থায় তার ছেলেদেরকে মেরে ফেলা হয়েছে ওইভাবে, না খেতে পেয়ে মারা গেছে, তার পরিবারের সম্মান নষ্ট করা হয়েছে, তাকে অন্ধ করে দেওয়া হয়েছে। তার কাছে অ্যাকচুয়ালি কোনো পাওয়ার আর নেই। স্বাভাবিক, তখন তো মাহারজি সিন্ধিয়া মারাঠা উনিই চালাচ্ছেন মূলত, কিন্তু তখন শাহ আলমের আর অবস্থাও নেই। উনি তো মূলত কবি ছিলেন, সারা জীবন ঘুরে বেরিয়েছে এই এলাহাবাদ, ফেজাবাদ, সুজাউদ্দৌলা, আবার পাটনা এসে যুদ্ধ, এখানে যুদ্ধ করে শেষ জীবনে এসে একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলেন, কিন্তু সেটাও তার নিজস্ব একদম পালিত সন্তান সেই তার সাথে এরকম করলো, নিজে অন্ধ করে দেওয়া হলো তাকে। ঠিক আছে, তার আর জীবনে কোনো উৎসাহ, রাজ্য চালনায় কোনো উৎসাহ তার আর ছিল না, বরং মাহারজি সিন্ধিয়াই চালালেন আর কি সেই সময় দেশটাই, 1780-90 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে ওই ফিলিপ ফ্রান্সিস ফিরে গেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আবার লন্ডনে। তিনি গিয়ে ওখানে একটা ক্যাম্পেইন শুরু করলেন এবং
এই যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত অত্যাচার করছে, বললেন যে এর মূল কারণ হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, যেই ওয়ারেন হেস্টিংস অ্যাকচুয়ালি বাংলাকে ভালোবাসতেন, ভারতবর্ষ ভালোবাসতেন, এবং এই যে ইংরেজরা অত্যাচার করছে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি কেউ লিখে থাকে সেটা ওয়ারেন হেস্টিংস, কিন্তু তার বিরুদ্ধেই কেস শুরু হলো। আচ্ছা, এবং সেটা অত্যাচারী হিসেবেই কেস শুরু হলো। আমরা পার্টিশনের সময় একটা ছোট্ট ঘটনা বলেছিলাম যে সিরিল র্যাডক্লিফ, যিনি এসেছিলেন পার্টিশনে ওই বাউন্ডারি ঠিক করতে, তিনি একদিন বাংলার গভর্নর হাউসে ছিলেন। তিনি ছিলেন কেন? কারণ বাংলার গভর্নর হাউসে একটা ভূত আছে। সেই ভূত দেখতে সিরিল র্যাডক্লিফ এক রাত গভর্নর হাউসে ছিলেন। সেই ভূতটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের ভূত বলে আর কি। যে ভূত কী করে, ভূত গভর্নর হাউসের লাইব্রেরিতে থাকে এবং সারা রাত ঘুরে ঘুরে ডকুমেন্ট কালেক্ট করার চেষ্টা করে, এটা প্রমাণ করার জন্য ইংল্যান্ডে যে আমি আসলে দোষী নই। ও, দ্যাটস আ নাইস ন্যারেটিভ। আচ্ছা, ইন্টারেস্টিং। কিন্তু ওয়ারেন হেস্টিংসের এগেনস্টে ওই ইমপিচমেন্টের কেস হয়েছিল। তারপরে এসে পড়লেন লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস খুব ইম্পর্ট্যান্ট, কারণ লর্ড কর্নওয়ালিস তখন নিজের খুব দক্ষ একজন সেনাপ্রধান এবং শিক্ষিত একজন মানুষ, কিন্তু তিনি ওয়াশিংটনের কাছে হেরে আমেরিকায় হেরে গেছেন। আমেরিকা স্বাধীন হয়ে গেছে। সেই লর্ড কর্নওয়ালিস এলেন ইন্ডিয়াতে। তিনি এসে সৈন্যকে আরও বেশি মজবুত করা শুরু করলেন এবং লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে লড়াই হলো হায়দার আলী টিপু সুলতানের এগেনস্টে, এবং এরা অনেকটা হারলেন। হায়দার আলী টিপু সুলতান মূলত অনেকটা হেরে গেলেন তখন। হায়দার আলী মারা গেছেন, টিপু সুলতান অনেকটা হেরে গেছেন। মারাঠাদের সাথেও যুদ্ধ করে লর্ড কর্নওয়ালিসের একটা বিজয় হলো আর কি, পুরোপুরি বিজয় নয়, খানিকটা বিজয় হলো, তবু ওরা ফর্মিডেবল ফোর্স। বাংলায় লর্ড কর্নওয়ালিস দুটো সাংঘাতিক ঘটনা ঘটালেন। এক হচ্ছে, উনি এটা দেখেছেন যে আমেরিকায় যে যুদ্ধটা হয়েছিল ওখানকার লোকাল লোকদের সাথে তো হয়নি, হয়েছিল ইংল্যান্ডেরই লোক যারা আমেরিকায় গিয়ে বসবাস স্থাপন করেছে পরে, তাদের সাথে ব্রিটিশ গভর্নমেন্টের। ওয়াশিংটন তো মূলত তার ফ্যামিলি হিস্ট্রি তো ইংল্যান্ড থেকে। এটা যেন ভারতে না হয়, তিনি প্রথমেই করলেন কি যে সমস্ত ইংরেজদের সাথে ভারতীয়দের মেলামেশা বন্ধ করে দিতে হবে। ইংরেজরা যেন ভারতপ্রেমী না হয়ে ওঠে। ভবিষ্যতে ব্রিটিশ গভর্নমেন্ট আর লড়াই করবে না, মানে ব্রিটিশ গভর্নমেন্টকে যেন ব্রিটিশ কোনো লোকের সাথে ইন্ডিয়াতে লড়াই করতে না হয়। বুঝেছি। এবং অ্যাংলো যারা হলেন, এই সময় অ্যাংলো ইন্ডিয়ান কথাটা এলো, কারণ ওই সেই রবার্ট ক্লাইভ বা তার আগে জব চার্নেকের সময় থেকেই প্রচুর ব্রিটিশরা ভারতীয় বিবাহ করছে। এই লর্ড কর্নওয়ালিস এসে বললেন যে সমস্ত এই জাতীয় যে লোকরা অ্যাংলো ইন্ডিয়ান, এরা এবং এদের সন্তান সন্ততি, এরা কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের কোনো কাজে এদেরকে রিক্রুট করা হবে না। যে কারণে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কিন্তু গরিবই থেকে গেছে চিরকাল। ট্রেন ড্রাইভার একদম নিচু লেভেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ তারা করতে পারত, উপরের কোনো পজিশনে তাদেরকে নেওয়া হতো না। আর উনি করলেন, বলছিস না, এখন অবধি কর্নওয়ালিস এসে যেটা করলেন সেটা হলো একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলেন, পরিষ্কার যে ব্রিটিশরা আলাদা, ভারতীয়রা আলাদা। এতদিন এতটা এরকম ডিরেক্টলি বিভেদ ছিল না। আচ্ছা, তারপর আরেকটা উনি করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। হ্যাঁ, মানে জমিদারদেরকে উনি ট্যাক্স কালেকশনের ভার দিলেন। জমিদাররা রাখবে 11% এবং 89% চলে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এর আগে যেটা হতো, সেখানে কিন্তু জমিদাররা ভারতবর্ষে অনেক রকমভাবে চলতো মুঘলদের সময়। জমিদাররা একটা নজরানা দিয়ে নিজেদের মতন করে চালাতেন ওখানে। ট্যাক্সটা কিন্তু মুঘলরাই এসে কালেক্ট করতো, খাজনাটা ওরকম ছিল না ব্যাপার। আর বরগাদার, রায়তু চাষি, এরকম বহু রকম ব্যবস্থা ছিল, ভাগ চাষি, এ সমস্ত ছিল। আর কি করলেন কর্নওয়ালিস এসে, যে না, এই জমিদাররাই ট্যাক্স কালেক্ট করবে। এবং উনি যারা মুঘল নোবেল ছিলেন, মুঘল অ্যারিস্টোক্রেট ছিলেন, তাদেরকে সরিয়ে দিলেন এখান থেকে। তো হিন্দু জমিদার বর্গ শুরু হলো তখন থেকে। আর মুঘল যারা বিভিন্ন নোবেল ছিল তাদের খুব অর্থকষ্ট শুরু হলো, যেই কারণে মুঘল ডিসেন্ডেন্টসরা এবং সেই অর্থে ইন্ডিয়ান মুসলিমরা
অনেক বেশি বিরোধী ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশদের কম্পেয়ার টু হিন্দুস। আচ্ছা, কারণ হিন্দু যারা একটু বড় লোক হচ্ছেন সেই সময়, তারা সব চিরস্থায়ী বন্দোবস্তের জন্য হচ্ছেন এবং জমিদার হয়ে বসছেন। এই যে মল্লিকরা, নবকান্ত দেব, ঠাকুর বাড়ির লোকজন, এরা সব তখন জমিদার হয়ে চিরস্থায়ী বন্দোবস্তের কারণে, এবং এরা তখন ওই বললাম যে লোন টোন দিচ্ছে। তো এই প্রথম প্রচুর টাকা পয়সা এলো এবং সেই টাকা পয়সা দিয়ে আরও সৈন্য সামন্ত বাড়ানো হলো। সৈন্য সামন্ত দিয়ে আরও বেশি দেশ জয় করা শুরু হলো। এই টিপু সুলতানের সাথে জয় হলো। তো মোটামুটি আমরা বলতে পারি যে এই সময় থেকে ভারতবর্ষকে ওরা লড়াই করে খুব একটা জেতেনি, টাকা দিয়ে জিতেছে। কারণ বেস্ট অফ দ্য সোলজার্স তারা কিনতে পারছে তখন। প্রথমত রবার্ট ক্লাইভ ওইভাবে মিলিটারিদেরকে মার্সেনারি বানালেন, সেই দিয়ে প্রচুর অর্থ উপার্জন হলো। সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই প্রফিটে জুড়লো। কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময় ট্যাক্স কালেক্ট করছে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেক্ট করে সেটা দিয়ে এখানকার জিনিসপত্র কিনে পাঠিয়ে দিচ্ছে ইংল্যান্ডে, এবং বড় লোক হয়ে উঠছে ধীরে ধীরে চিরস্থায়ী বন্দোবস্ত। এবং রাজত্ব মতো দিওয়ানি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সৈন্য সামন্ত আছে, সেটাকে তারা যখনই কোনো রাজার জন্য লড়ছে তখন টাকা নিচ্ছে। তো এই ভারতবর্ষের মানুষরা, সাধারণ মানুষ, মূলত আমাদের ট্যাক্সেই আমরা পরাধীন হয়েছি আর কি ব্রিটিশদের কাছে। এবং ওই ইমপিচমেন্ট ওয়ারেন হেস্টিংসের যখন হলো, তখন লর্ড কর্নওয়ালিসকে সরকার থেকে পাঠানো হলো। এই প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওরা আসা শুরু করলেন আর কি। এই প্রসেসটা ধীরে ধীরে 1858 গিয়ে সম্পূর্ণভাবে ব্রিটিশরা পাওয়ারটা নিয়ে নিল। কারণ কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছিল ওয়ারেন হেস্টিংসের পর থেকে। লর্ড কর্নওয়ালিসকে গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব ভালো সম্পর্ক ছিল না, এবং সেখানেই ব্রিটিশ গভর্নমেন্ট ইনভলভ হয়ে গেল ডিরেক্টলি। ব্রিটিশ গভর্নমেন্ট ধীরে ধীরে, এরপরে লর্ড ওয়েলেসলি আসবেন, তিনি এসে মারাঠাদের হারাবেন। বাহাদুর শাহকে মসনদে রেখে দেবেন শুধুমাত্র, বাকি টিপু সুলতানকে লর্ড ওয়েলেসলি হারাবেন। এই সমস্ত করে করে ধীরে ধীরে আস্তে ব্রিটিশদের হাতে চলে গেল আর কি। এবং সেই অর্থে যে পরাধীনতার ইতিহাস নিয়ে আমরা এত কথা বলি, সেটার বিল্ড আপ থেকে আসা অবধি এরকম একটা ইতিহাস। তো এখানে এটা ইম্পর্টেন্ট বলা যে ভারত কিন্তু চিরকাল পরাধীনই ছিল। 1947 আগেও স্বাধীন মানে কি, আমার সরকার কে হবে সেটা আমি সিদ্ধান্ত নিতে পারব। গণতন্ত্র 1947 আগে সেটা সারা হরপ্পার পর সেটা আর কখনোই আসেনি। হরপ্পাতে কি ছিল আমরা জানি না বলে বলছি, কিন্তু গুপ্ত সাম্রাজ্য যারা চালাচ্ছেন, মৌর্য সাম্রাজ্য যারা চালাচ্ছেন, তারপরে যত সাম্রাজ্য চলছে, রাজার চালাচ্ছে। রাজা উপকারী রাজা হতে পারেন, অত্যাচারী রাজা হতে পারেন, কিন্তু রাজতন্ত্র তো সেটা সবাই পরাধীন। দুটো ডিফারেন্স, একটা হচ্ছে ওই মুঘলদের আগে যারা মুসলিম শাসক এসেছেন সেটার ইতিহাস নিয়েও আমরা একসময় কথা বলবো নিশ্চয়ই। তারা লুটতরাজ করেছেন, যে এখানে এসছেন, এখানকার সমস্ত সম্পদ নিয়ে, এখানের রাজাদের হারিয়ে সমস্ত সম্পদ নিয়ে তারা চলে গেছেন। তো ভারতবর্ষের সম্পদ বাইরে চলে যাওয়া, এটা তাদের সময় হয়েছে। মুঘলদের মধ্যে বাবরের পর থেকে মোটামুটিভাবে মুঘলরা এই দেশের ছিলেন এবং এই দেশেই তারা উপার্জন করেছেন, এই দেশেই ছিলেন। আবার এই ব্রিটিশদের সময় এসে দেখা গেল যে ভারতবর্ষ যারা শাসন করছেন তারা ভারতবর্ষের লোকদের থেকে এখানকার থেকে সম্পদ নিয়ে অন্য দেশে পাঠাচ্ছেন। ডিফারেন্স শুধু এই দুটো পিরিয়ডে আমরা দেখতে পাই যে সেই অর্থে যদি এটাকে আমরা পরাধীনতা বলি বা সেই অর্থে আমরা সম্পদের হ্রাস বলি, সেটা হয়েছে। স্বাধীন তো 1947 আগে আমরা কোনোদিনই ছিলাম না। আর এটা একটু ভাবার বিষয় যে যেই দেশটা সারা পৃথিবীর 1/4 সম্পদ যাদের কাছে ছিল, যে দেশের কাছে সারা পৃথিবীর 1/4 সম্পদ, সেই দেশটাকে ধীরে ধীরে নাদের শাহ, আহমেদ শাহ দুরানি, তারপর ব্রিটিশরা কিভাবে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত করলো আর কি। এটা হচ্ছে তার ইতিহাস। যেই শশী থারুর, যেটা ডক্টর শশী থারুরের বইয়ে যেটা বলেন, এবং উনি অনেক স্পিচেও বলেছেন যে ব্রিটিশ মিউজিয়ামকে বাংলায় বা হিন্দিতে চোর বাজার বলা হয়। এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামের চোর বাজার হওয়ার কাহিনী।
বাপরে, একটা দীর্ঘ ইতিহাস এবং তার মধ্যে অনেক কিছু। আমার একটা অলমোস্ট ইতিহাস বইয়ে ফিরে যাওয়ার মতো একটা ফিলিং হলো, কিন্তু সেই ফিলিংটার মধ্যে অনেকটা গল্প আছে, অনেকটা কিরকম একটা সিনেমার মতো লাগলো আমার, একটা সিরিজের মতো পুরো বিষয়টা। এবং সত্যিই সেই সিরিজে কত রকমের পলিটিক্স, কত রকম, মানে যেমন খুব সিম্পল জিনিস প্রকৃতি, প্রকৃতি যে একটা ইম্পর্ট্যান্ট, বৃষ্টি হওয়াটা যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হতে পারে একটা যুদ্ধ জেতার জন্য, এটাও বা কি, মানে এটা নিয়তি ছাড়া আর কি। হ্যাঁ, অদ্ভুত। মানে আমার তো মনে হলো পুরোটা সিরিজ দেখলাম। আমার মনে হয় আপনারাও বুঝতে পেরেছেন বা পুরোটা থ্রু আমাদের সঙ্গে ছিলেন, এবং একটা পুরো ইতিহাস এর থ্রু দিয়ে প্রেমাশিস আমাদেরকে নিয়ে গেল এবং আমরা একটা সিনেমা বা সিরিজের মতো দেখলাম। আজকের এপিসোড এই অবধি এখানে এসেই শেষ করব। আমরা এরকম ইতিহাস নিয়ে আরও বিভিন্ন আলোচনা করবই, আমি অবশ্যই জানি, এবং আমরা অলরেডি বুঝতেই পারছি যে আপনাদের ইতিহাস নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে কথা শুনতে বা সেই কথা শুনে কিছু নতুন জানতে আপনাদের ইন্টারেস্ট তৈরি হচ্ছে, এবং আপনারা বৈঠকের সঙ্গে আছেন। সো থ্যাংক ইউ ফর দ্যাট। আজকের এপিসোড এখানেই শেষ করব। থ্যাংক ইউ প্রেমাশিস। আবার দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে, অন্য কোনো একটা বই নিয়ে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং যেটা আগেও বললাম, আরেকবার বলি, সেটা হলো প্লিজ স্প্রেড দিস, যদি চান যে আরও বেশি মানুষের কাছে নতুন নতুন নলেজ, নতুন নতুন বই নিয়ে আলোচনা পৌঁছে যাক। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। তার আগে যেটা বলি বারবার, সেটা আরেকবার বলছি, সেটা হলো spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Ta-da!